আসসালামু আলাইকুম ভাই অপুরা, কি অবস্থা সবার, কেমন আছো? সবাই একটু যুক্ত হয়ে যাও। আজকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সবাই একটু তাড়াতাড়ি জয়েন হও আর ভাইয়াকে একটু জানাও আমার ভয়েস কথা সব কিছু ক্লিয়ার আছে নাকি। হ্যাঁ, একটু জানাও ভাইয়াকে। তাড়াতাড়ি একটু যুক্ত হও সবাই। ক্লাসটা একটু শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করো। গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, জাহিদ বলছে কেমন আছেন গুরু? আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? জানে আলম যুক্ত হইছ। বাকিরা একটু সবাই আসো, আমরা ক্লাসটা শুরু করে দেবো আজকে, বুঝছো? ফাটাফাটি একটা ক্লাস হবে, হ্যাঁ, উড়াধুরা ক্লাস হবে, আগুন ক্লাস হবে। সবাই একটু আসো। আচ্ছা, তোমরা যারা সালাম দিতেছ, জানে আলম ওয়ালাইকুম আসসালাম, ইসরাত ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে দেখো, শুরু করতে পারি আমরা। হ্যাঁ তাহলে, হ্যাঁ বলছে যে কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে দেখো আমরা শুরু করি। হ্যাঁ, যেহেতু তোমরা অনেকেই আসছো, তাহলে আমরা একটু শুরু করি। সবাই একটু মনোযোগ দাও, আমরা ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, আচ্ছা তাহলে শুরু করি ভাইয়া। হ্যাঁ, আজকে আমাদের হচ্ছে কি দেখাতো, এই যে জীববিজ্ঞান প্রথম পত্রের যে কোষ বিভাজন অধ্যায়টা আছে না, এই কোষ বিভাজন অধ্যায়ের আজকে হচ্ছে আমাদের প্রথম লেকচার। হ্যাঁ, আসো শুরুতে আমরা যে টপিকটা দেখবো সেটা কি দেখো। প্রথমত আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ। হ্যাঁ, কোষ জিনিসটা কি ভাই? কোষ হচ্ছে তোমার জীবদেহের গঠন এবং মৌলিক একটা একক। কোষ কি বললাম? কোষ হচ্ছে আমাদের যে জীবদেহের কার্যগত এবং একটা কি মৌলিক একক, অর্থাৎ যার মাধ্যমে কি হয়েছে তোমার একটা দেহের গঠন হবে, এছাড়া দেহের ভিতরে যে বিভিন্ন কার্যাবলী সম্পাদন হয় না, এইটা হচ্ছে যেই এককটা করে থাকে তাকে আমরা বলি কোষ। তাহলে কোষ কি বুঝতে পারছো? কোষ হচ্ছে আমাদের দেহ গঠনের এবং কার্যগত মৌলিক একক, যেটা দিয়ে আমাদের দেহটা গঠন হবে এবং দেহের যে বিভিন্ন কার্যাবলী আছে না, কার্যাবলী সম্পন্ন করবে, তাকে আমরা বলতেছি কোষ। তাহলে কোষ জিনিসটা আশা করি বুঝতে পারছো। এটা কি বলতো? এটা হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত মৌলিক একক। হ্যাঁ, কার্যগত মৌলিক একক। আচ্ছা, এরপর আসো, কোষ তো বুঝলাম, এখন হচ্ছে কোষ বিভাজন মানে কি ভাইয়া? কোষ বিভাজন হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া। কি বললাম? কোষ বিভাজন মানে কি? একটা প্রসেস বা প্রক্রিয়া, যার মাধ্যমে কি হয়, একটা সজীব কোষ বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে, সেটাকে আমরা বলতেছি কোষ বিভাজন। বুঝতে পারছো? তাহলে কোষ বিভাজন মানে কি? এখানে কি হবে ভাই? একটা সজীব কোষ, এখানে হচ্ছে এটা একটা প্রক্রিয়া। প্রথম কথা হচ্ছে কোষ বিভাজন হচ্ছে কি? একটি প্রক্রিয়া। এটা হচ্ছে তোমার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কি হবে? একটা সজীব কোষ, হ্যাঁ, একটা সজীব কোষ বিভাজিত হবে, বিভাজিত হয়ে দুই বা ততোধিক নতুন কোষের সৃষ্টি করবে, নতুন কোষ সৃষ্টি। নতুন কোষের কি হলো? সৃষ্টি হবে। তাহলে বুঝতে পারছো? এখানে আমি একটা কথা বলছি ভাই, সজীব কোষ কি বলছি দেখা তো। সজীব কোষ মানে কি? সজীব কোষ মানে হচ্ছে তোমার জীবিত কোষ। সজীব কোষ মানে কি? জীবিত কোষ। একটা মৃত কোষ কি কখনো বিভাজিত হতে পারবে না? বিভাজিত হইতে হলে তার কি থাকা লাগবে? প্রাণ থাকা লাগবে, তাই না? আচ্ছা, তাহলে একটা সজীব কোষ যে বিভাজিত হইলো, বিভাজিত হইয়া তোমার দুই বা ততোধিক নতুন কোষের সৃষ্টি করলো, এই যে একটা প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করলো না, ওই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কোষ বিভাজন। তাহলে এই দুইটা কনসেপ্ট কি ভাই ক্লিয়ার? প্রথম কথা হচ্ছে কোষ কি, কোষ বিভাজন কি।
কোষ হইতাছে আমাদের দেহ গঠনের এবং আমাদের দেহের ভিতরে যে কাজগুলো সম্পন্ন হয় তার একক। 2 নাম্বার কথা হচ্ছে কোষ বিভাজন মানে কি? কোষ বিভাজন হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া যার মাধ্যমে একটা কোষ থেকে তোমার 2 বা ততোধিক নতুন কোষের সৃষ্টি হবে। এই গেল, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। এরপর আসো তো, এই দেখো এখন যে জিনিসটা ভাইয়া জানতে হবো সেটা হচ্ছে এই যে কোষ বিভাজনটা আছে এটা সর্বপ্রথম কে লক্ষ্য করছে? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কিসের জন্য তোমার? এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে কিন্তু এগুলা ভাই আসে যে কোষ বিভাজন সর্বপ্রথম কে লক্ষ্য করছে। এটা সর্বপ্রথম লক্ষ্য করছে তোমার বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। কে বলতো? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। দেখো এটা হচ্ছে কত সালে? 1882 সালে সর্বপ্রথম লক্ষ্য করছে। এইখানে দেখো কথা বলছে যে সামুদ্রিক স্যালামান্ডার কোষে, হ্যাঁ কোন কোষে দেখছে? এটা এমসিকিউতে আসে, সামুদ্রিক স্যালামান্ডার কোষ। এইটা না থাইকা ভাইয়া এটার বৈজ্ঞানিক নামটা থাকতে পারতো, কিন্তু তো তোমাকে এই বৈজ্ঞানিক নামটা জানতে হবো, হ্যাঁ। এখানে সামুদ্রিক স্যালামান্ডার কোষ না বইলা তোমাকে যদি এর বৈজ্ঞানিক নামটা দিয়া দেয় তাহলে এটা মনে রাখবা, ট্রিটোরাস মেকুলোসা। ট্রিটোরাস মেকুলোসা, মেকুলোসা, হ্যাঁ। তো এই বৈজ্ঞানিক নামটা কিন্তু মনে রাখা লাগবে, হ্যাঁ। তাহলে পারবা না ভাইয়া? কোষ বিভাজন সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করছে? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। কোন পানিতে? সামুদ্রিক স্যালামান্ডার কোষে। বৈজ্ঞানিক নামটা কি? ট্রিটোরাস মেকুলোসা। আচ্ছা, এখন আসো কিছু গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে কোষের প্রাণকেন্দ্র কি? বলো তো ভাইয়া, কমেন্টে বলো কোষের প্রাণকেন্দ্র কি? কোষের প্রাণকেন্দ্র হচ্ছে তোমার নিউক্লিয়াস। হামজা বুঝতে পারতেছ? কোষের প্রাণকেন্দ্র কি? কোষের প্রাণকেন্দ্র হচ্ছে কিন্তু তোমার নিউক্লিয়াস। তাহলে এই যে যে তোমার নিউক্লিয়াসটা আছে না, এটা হচ্ছে কি? কোষের প্রাণকেন্দ্র, বা এটাকে কি বলা হয়? কোষের কেন্দ্রিকা বা কোষের মস্তিষ্ক বলা হয়, হ্যাঁ। আচ্ছা, এখন আসো যে আমরা পরে কি দেখি। এতটুকু তো আমরা বুঝলাম। এর দেখো আস্তে আস্তে আমরা পড়াশোনার ভিতরে ঢুকতেছি, হ্যাঁ। এটা হচ্ছে বেসিক আলোচনা। এই যে ডিএনএ, ডিএনএটা কি ভাইয়া? ডিএনএ হচ্ছে তোমার একটা জৈব অণু। ডিএনএ কি ভাই? ডিএনএ হচ্ছে একটা জৈব অণু যে কি করে এই যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, আমাদের বৈশিষ্ট্যগুলো কি করবে? এক বংশধর থেকে আরেক বংশধরে কি করবে? স্থানান্তর করবে। এটা কার কাজ? এটা হচ্ছে ডিএনএ এর কাজ। তাহলে ডিএনএ কি? একটা জৈব অণু। ডিএনএ এর পূর্ণরূপ কি তোমরা জানো? ডিএনএ এর পূর্ণরূপ কি বলতো? ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে তোমার ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এটা মাথায় রাখবা। আর ডিএনএ বলো তো কয় সূত্র? ডিএনএ কিন্তু দ্বিসূত্রক। ডিএনএ কয় সূত্রক ভাইয়া? ডিএনএ হচ্ছে তোমার দ্বিসূত্রক। তাহলে ডিএনএ গুলা কয় সূত্রক? এটা একটু মাথায় রাখতে হবে। ডিএনএ গুলো হচ্ছে তোমার দ্বিসূত্রক। তাহলে এটা বুঝতে পারছো? এই দেখো ডিএনএ। এখন দেখো এই যে ডিএনএ এর একটা চিত্র দেখতে পাইতাছো। এইখান থেকে যদি ভাই আমি ধরো এই অংশটা নিলাম, ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ নিলাম। কি নিলাম ভাই? ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ নিলাম। এই যে ডিএনএ এর এই অংশটা নিলাম না, এই ডিএনএ এর অংশটা মনে করো কি করতেছে? এটা হচ্ছে ধরো তোমার উচ্চতা এবং গায়ের রং নিয়ন্ত্রণ করতেছে। কি বললাম? উচ্চতা এবং গায়ের রং নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা কি আছে ভাই? ডিএনএ আছে। আমরা ডিএনএ এর কি নিছি? একটা ক্ষুদ্রতম অংশ, ছোট্ট একটা অংশ নিছি, হ্যাঁ। ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ নিলাম, যেই অংশটা কাজ কি করতেছে দেখো তো? উচ্চতা, এরপরে গায়ের রং, এই জিনিসগুলো কি করতেছে? নিয়ন্ত্রণ করতেছে। এখন দেখো এটাকে আমরা কি বলবো? এর একটা নাম আছে, দেখো। দেখছো এটা কার জিন? দেখো তো এটা কি? এটা হচ্ছে তোমার ওই যে দেখছো না তোমরা, ওই আলাদিনের যে প্রদীপটা ছিল, হ্যাঁ, আলাদিনের প্রদীপের যে দৈত্য বা জিনটা। তো এটা যদি পাইতাম ভাই, আমি বেশি কিছু না, একটা ইচ্ছাই আছিল আমার, একটা ইচ্ছাই চাইতাম। বুঝতে পারছো? তাহলে এই যে জিন মানে কি? দেখো এই যে মানুষের যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে না, ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ আছে না, যে কি করে মানুষের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ওই জিনিসটাকে বলা হয় জিন। তাহলে জিন কি? জিন কিন্তু ওই তোমার আলাদিনের দৈত্যের জিন না, হ্যাঁ। এই জিন মানে কি? ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ।
ডিএনএ এর কি একটা ক্ষুদ্রতম অংশ, যার কাজ কি ভাই, আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে না, আমাদের যে বৈশিষ্ট্যগুলো, আমরা দেখতে কেমন হব, আমরা কি উঁচা হব না খাটো হব, পরে আমরা আমাদের গায়ের রংটা কি হবে, চুলের কালার কি হবে, এই যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো এক বংশধর থেকে অন্য বংশধরে যে নিয়ে যায় যেই এককটা, সেটাকে আমরা কি বলতেছি ভাইয়া, জিন বলতেছি। তাহলে জিন কি বলতো, যদি আসে জিন কি, জিন হচ্ছে তোমার ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ। জিন কি, জিন কিন্তু ওই তোমার দৈত্যের জিন না, হ্যাঁ, জিন হচ্ছে তোমার কি ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ, ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ, বুঝতে পারছো? ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ, যেটা হচ্ছে কি করে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ক্ষুদ্রতম অংশ যে কি করে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক, বৈশিষ্ট্য, হামজা আব্দুল্লাহ, বুঝতেছ? যে হচ্ছে কি করবে, তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক, নিয়ন্ত্রণ করে। তোমরা যারা আসো লাইভে, তোমরা কি বুঝতেছো ভাইয়ের কথা? আচ্ছা, এই যে দেখো সিফাত আছে, জাহিদ, পরে হামজা, নিধি, এ দেখো ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমরা কি এতটুকু বুঝতে পারছো এই জিন জিনিসটা কি? ভাইয়াকে একটু জানাও তো, জিন মানে কি? জিন মানে হচ্ছে ওই জিনিসটা যেটা কি করবে বলো তো ভাইয়া, যে ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ, যে কি করে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, বৈশিষ্ট্য এক বংশধর থেকে আরেক বংশধরে কি করবে, স্থানান্তরিত করবে, সেটা হচ্ছে জিন। আচ্ছা, হ্যাঁ, তোমরা মনে হয় বুঝতে পারতেছো, তাহলে আমরা পড়ে যাই। হ্যাঁ, আচ্ছা, এই যে তোমরা যারা সালাম দিতেছো এখনো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে ইসরাত বলছে বুঝতে পারছি, আব্দুল্লাহ বলছে জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে একাই। হ্যাঁ, তোমরা বুঝতে পারতেছো। এখন আসো, এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে, দেখো এই যে হচ্ছে তোমার কি কোষ, এটা একটা কি কোষ, কোষের ভিতরে কি আছে ভাই, নিউক্লিয়াস আছে। দেখো এই যে নিউক্লিয়াসটা আছে না, এই নিউক্লিয়াসের ভিতরে দেখো তো এই যে সুতার মতো আমরা কিছু অংশ দেখতে পাইতেছি, দেখতে পারতেছো? এই যে দেখো সুতার মতো কিছু, ওই যে আঁকিবুকি করে আছে না, এই সুতার মতো অংশের একটা নাম আছে, জানো? এদেরকে বলা হয় তোমার ক্রোমাটিন, জালিকা বা তন্তু। এদেরকে কি বলে? ক্রোমাটিন, জালিকা বা তন্তু। তাহলে এই দেখো, এই যে আমরা যে কোষের ভিতর যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে আমরা যে সুতার মতো অংশগুলো দেখতে পাইতেছি, এই যে সুতার মতো যে অংশগুলা, এ দেখো এদেরকে আমরা কি বলি জানো? এদের একটা নাম আছে, এদেরকে বলা হয় ক্রোমাটিন, জালিকা বা ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু। এরপরে দেখো এই নিউক্লিয়াসের ভিতরে আমরা আরো কি দেখতে পাবো, এই যে গোলাকার একটা এই যে সাদা অংশ দেখতে পাইতেছো, গোলাকার যে এই যে সাদা অংশটা যে আছে, এই যে গোলাকার যে অংশটা, এটাকে বলা হয় নিউক্লিওলাস। কি বলে ভাই? নিউক্লিওলাস। আবার বলো, এই যে নিউক্লিয়াসের ভিতরে আমরা সুতার মতো বা জালের মতো কিছু অংশ দেখতে পাইতেছি, তার নাম কি? আওয়াজ করে বলো, ভাইয়ের সাথে জোরে জোরে বলো, তার নাম কি? ক্রোমাটিন, জালিকা বা তন্তু। আরেকটা অংশ দেখতে পাই, এই যে গোলাকার যে অংশটা, তাকে কি বলে? নিউক্লিওলাস। তাহলে এটাকে আমরা কি বললাম? নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওলাস। এখন শুনো, এখন আমার প্রশ্ন হইতাছে যে এই যে ভাইয়া তো বুঝলাম এই ক্রোমাটিন, জালিকা বা তন্তু, সুতার মতো অংশ, এটা কিভাবে তৈরি হয়? আসো একটু আমরা একটু ভিতর থেকে বোঝার চেষ্টা করি, এই ক্রোমাটিন, জালিকা বা ক্রোমাটিন তন্তু কিভাবে তৈরি হয়। দেখো এই যে আমার হাতে একটা তার আছে, দেখছো? একটা তার আছে, হ্যাঁ। এখন তোমাকে যদি বলি ভাইয়া, এই যে লম্বা একটা তার দেখতে পাইতেছো, এই তারটাকে তুমি কি করবা? সংকুচিত করবা। কি করবা? সংকুচিত। তো তুমি কিভাবে সংকুচিত করতে পারো? আমার হাতে এই যে কলমটা, পেনটা দেখতে পাইতেছো, আমি এই পেনটা নিলাম অবলম্বন হিসেবে, পেনটা নিয়ে এই তারটাকে আমি দেখো কি করতেছি, এখানে দেখো আমি সংকুচিত করতেছি বা খাটো করতেছি, দেখতে পাইতেছো? এই যে দেখো তারটা কিন্তু অনেক লম্বা ছিল, অনেক লম্বা ছিল না, কিন্তু আমি এই কলমের উপর পেঁচানোর কারণে এই জিনিসটা কি হয়েছে? খাটো হয়েছে, খাটো হয়েছে। আচ্ছা, তাহলে দেখো এই যে কাহিনীটা দেখলাম, এই সেম জিনিসটাই হয়। তার মানে এই যে তোমার যে ডিএনএ গুলো আছে না, এই ডিএনএ গুলা তোমার একটা জিনিস, এই যে আমি কলম ব্যবহার করছি না, ডিএনএ গুলো হচ্ছে একটা প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকে। এই কলমটাই মনে করো প্রোটিন। ডিএনএ যখন তোমার প্রোটিনের সাথে পেঁচাই থাকে না, পেঁচাইয়া যে গঠনটা সৃষ্টি করে, সেটা কি আমরা বলি? ক্রোমাটিন, জালিকা বা তন্তু।
তাহলে ক্রোমাটিন জালিকা বা তন্তু মানে কি বুঝছো? বলো তো ক্রোমাটিন জালিকা বা তন্তু মানে কি? সহজ কথায় ডিএনএটা যে আছে, ডিএনএ একটা প্রোটিনের সাথে পেঁচাই থাকবো। কিসের সাথে? প্রোটিনের সাথে। এখন প্রশ্ন হচ্ছে প্রোটিনটার নাম কি? প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন নামক প্রোটিন। তাহলে কি প্রোটিন বলো তো? ক্রোমাটিন জালিকা বা তন্তু জিনিসটা কি আসলে? এটা হচ্ছে যে ডিএনএ যখন তোমার হিস্টোন নামক প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকে, ডিএনএটা কি করবে? ডিএনএ যখন ওই হিস্টোন নামক প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকবে, আমি যেমন তারটাকে কলমের সাথে পেঁচাইছিলাম, এই ডিএনএ গুলা প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকবে, হিস্টোন নামক প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকে। যখন হিস্টোন নামক প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকে, প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকবে, প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকে, পেঁচিয়ে থাকে, তখন তাকে আমরা কি বলবো? এই যে হিস্টোন নামক প্রোটিনের সাথে যখন পেঁচিয়ে থাকে তখন তাকে আমরা কি বলি? তখন তাকে তোমার ক্রোমাটিন জালিকা বা তন্তু বলে। ক্রোমাটিন জালিকা বা তন্তু বলে। ক্রোমাটিন জালিকা বা তন্তু বলে। ভাইয়ের সাথে এটা লেখা ফেলো। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। হ্যাঁ, ক্রোমাটিন জালিকা বা তন্তু কি। এখন আসো যে ক্রোমোজোম জিনিসটি কি ভাই? আমরা তো জানি যে ক্রোমোজোম হচ্ছে কি? বংশগতির ধারক ও বাহক। এখন প্রশ্ন করতে পারো ক্রোমোজোম এটা কিভাবে তৈরি হয়? এই যে দেখো ভাই, এই তোমার ক্রোমাটিন জালিকা বা তন্তু আছে না, অনেকগুলা, বুঝছো, অনেকগুলা ক্রোমাটিন জালিকা বা তন্তু যুক্ত হইয়া যে গঠনটা তৈরি করে না, সেটাই হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কি বুঝছো? ক্রোমোজোম কি? ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকার সমন্বয়ে যে জিনিসটা কি হইতেছে? তৈরি হইতেছে। হ্যাঁ, সেটাই হচ্ছে তোমার ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কার সমন্বয়ে তৈরি হয়? অনেকগুলো ক্রোমাটিন তন্তুর সমন্বয়ে তৈরি হয়। অনেকগুলো ক্রোমাটিন তন্তুর সমন্বয়ে তৈরি হবে। ক্রোমাটিন তন্তুর সমন্বয়ে তৈরি হবে। তন্তুর সমন্বয়ে গঠিত। সমন্বয়ে গঠিত। হ্যাঁ, তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে তাহলে দেখো আমি যদি একটু রিক্যাপ কইরা দেই, আজান হইতেছে। হ্যাঁ, আচ্ছা দেখো আমি যদি একটু রিক্যাপ করে দেই আগের পড়াগুলো। হ্যাঁ, তোমরা যারা পড়ে আসছো, প্রথমত আমি কি বলছিলাম ভাইয়া? কোষ জিনিসটা কি? হ্যাঁ, কোষ হচ্ছে তোমার জীবদেহের গঠন মানে আমাদের এবং কাজের একক। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো আমি কি বলছিলাম যে কোষ বিভাজন মানে কি? কোষ বিভাজন মানে হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া। কোষ বিভাজন মানে কি? প্রসেস বা প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় দেখবা একটা কোষ থেকে আরো নতুন কোষের সৃষ্টি হইতেছে একটা প্রসেসের মাধ্যমে না, ওই প্রসেসটাকে আমরা কি বলতেছি? কোষ বিভাজন বলতেছি। এরপরে আমি কি পড়াইলাম? এই যে তোমার যে বিজ্ঞানী সর্বপ্রথম এই কোষ বিভাজনটা কে দেখছিল? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। প্রশ্ন হবে এমসিকিউতে কোন প্রাণীতে দেখছিল? সামুদ্রিক স্যালামান্ডার কোষে। এখন তোমাদের অপশনে স্যালামান্ডারের পরিবর্তে কিন্তু তার যে বৈজ্ঞানিক নামটা আছে টিটোরাস মিকুলোসা, ওইটাও থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা এরপরে কিসের কথা বললাম ভাইয়া? ডিএনএ এর কথা। ডিএনএ কি? ডিএনএ হচ্ছে তোমার একটা জৈব অণু। হ্যাঁ, যেটা কি করে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মতে এই যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে না, অর্থাৎ পিতামাতার যে বৈশিষ্ট্য সেটা তার সন্তান সন্ততিতে নিয়ে যাব, এই যে বহন করবো, এটা হচ্ছে ডিএনএ। এরপরে আসো ডিএনএ এর পূর্ণরূপটা কি বলছিলাম? ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে তোমার ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা এরপরে বলছি জিন। হ্যাঁ, জিন জিনিসটা কি? জিন হচ্ছে ডিএনএ এর একটা ক্ষুদ্র অংশ। জিন কি? জিন হচ্ছে ডিএনএ এর একটা ক্ষুদ্র অংশ, যে কি করবে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে না, আমাদের উচ্চতা, আমাদের গায়ের রং কেমন হবে, চুলের রং কেমন হবে, এই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো কি করে? নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটা হচ্ছে জিন। তারপরে কি পড়াইছি ভাইয়া? এই যে ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু পড়াইলাম, ক্রোমোজোম পড়াইলাম। তাহলে ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু কি? ওই যে ডিএনএ গুলা যখন একটা প্রোটিনের সাথে পেঁচাই থাকে, এই প্রোটিনটার নাম কি? হিস্টোন প্রোটিন। কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। ডিএনএ যখন এই হিস্টোন প্রোটিনের সাথে পেঁচাই থাকে তখন সেটাকে আমরা বললাম ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু। আবার এই অনেকগুলো ক্রোমাটিন জালিকা বা তন্তু নিয়ে যে জিনিসটা তৈরি হয়েছিল তাকে আমরা কি বলছি? ক্রোমোজোম। এতটুকু ক্লিয়ার? আচ্ছা আসো এর পরবর্তীতে আমরা যাই। তাহলে এতটুকু আমরা পড়ে ফেলছি। এখন আসো ভাই অপত্য কোষ জিনিসটা কি? কি দেখবো ভাই? তোমরা কি আসো সবাই লাইভে? সবাই আসো?
আচ্ছা ঠিক আছে, দেখো আমরা এরপরে যাই, তাহলে আমরা পরবর্তীতে দেখি ভাইয়া। এখন আমরা কি দেখবো যে অপত্য কোষ মানে কি। শোনো, এই অপত্য শব্দের অর্থ কি জানো? অপত্য শব্দের অর্থ হচ্ছে তোমার অপরিণত। অপত্য শব্দের অর্থ কি? অপত্য শব্দের অর্থ হচ্ছে তোমার অপরিণত। অপরিণত বা এটাকে আমরা বলতে পারি যে অপরিপক্ক। অপরিপক্ক বা আমরা বলতে পারি নবীন কোষ। কি কোষ? নবীন কোষ বা নতুন কোষ। নবীন কোষ। তাহলে বুঝতে পারছো অপত্য কোষ মানে কি? সহজ কথায় অপত্য কথার অর্থ হচ্ছে তোমার অপরিণত। হ্যাঁ, অপরিণত, এরপরে হচ্ছে তোমার অপরিপক্ক এবং নবীন কোষ, নতুন একটা কোষ, সেটাকে আমরা বলি অপত্য কোষ। জিনিসটা কেমন দেখো, এটা যদি একটা কোষ হয়, এটা হচ্ছে একটা কোষ, তাহলে এই কোষ থেকে যদি তোমার ধরো এখানে হচ্ছে দুইটা কোষের সৃষ্টি হইলো, এখান থেকে কি দুইটা কোষের সৃষ্টি হয়েছে, তাহলে শুনো ভাইয়া, যেই কোষটা বিভাজিত হইয়া যে নতুন দুইটা কোষের সৃষ্টি হয়েছে, যে কোষটা বিভাজিত হয় তাকে বলে মাতৃকোষ। যে কোষ বিভাজিত হয় তারে কি বলে? মাতৃকোষ। এই যে এই কোষটাই তো বিভাজিত হয়ে এই নিচের দুইটা তৈরি হয়েছে না, তাহলে উপরের যেই কোষটা বিভাজিত হয়েছে তারাকে আমরা কি বলবো? মাতৃকোষ। তাকে আমরা বলবো মাতৃকোষ বা মাদার সেল। তাহলে এটাকে বলা হয় তোমার মাতৃকোষ বা মাদার সেল। মাদার সেল, এটা হচ্ছে তোমার মাতৃকোষ বা মাদার সেল। তাহলে এই মাতৃকোষ বা মাদার সেল বিভাজিত হইয়া যে নতুন যে কোষটা পাইতাছি না, তাদেরকে আমরা বলতেছি ভাই অপত্য কোষ। তাহলে তাদেরকে আমরা কি বলবো? অপত্য কোষ বা নবীন কোষ। অপত্য কোষ। তাহলে বুঝতে পারছো অপত্য কোষ মানে কি? এই যে এইগুলো হচ্ছে তোমার অপত্য কোষ। তাহলে বুঝতে পারছো অপত্য কোষ মানে কি? হ্যাঁ, অপত্য কোষ মানে হচ্ছে মাতৃকোষ বিভাজিত হয়ে নতুন যে কোষটা সৃষ্টি হয়। এখন শুনো, এটাকে তো আমরা মাদার সেল বললাম, তাই না? এটাকে তাহলে আমরা কি বলবো? অপত্য কোষটাকে আমরা কি বলবো? অপত্য কোষটাকে কিন্তু আমরা ডটার সেল বলতে পারি। কি বলতে পারি? ডটার সেল। ডটার সেল। ছেলেরা আবার মন খারাপ করো না যে এটাকে কেন আমরা সন সেল বললাম না, হ্যাঁ, মেয়ে কোষ কেন বললাম, ছেলে কোষ বললাম না। তার কারণ হচ্ছে সন্তান কিন্তু শুধুমাত্র কি মায়েরাই জন্ম দিতে পারে। হ্যাঁ, আর তোমরা কি এটা জানো যে একজন স্বাভাবিক মানুষের তোমার যে ব্যথার যে ধারণ ক্ষমতা সহ্য করতে পারে সেটা হচ্ছে তোমার 45 ইউনিটের মতো। কত? 45 ইউনিট। আর আমাদের মায়েরা যখন মানে আমাদের যে তোমার আমার যখন জন্ম হয়েছে, তখন তারা যে পরিমাণ ব্যথাটা সহ্য করছে সেটা হচ্ছে তোমার 57 ইউনিটেরও বেশি। সাধারণ অবস্থায় যদি তোমার এই 45 যে ইউনিটটা আছে, যদি ওরকম ব্যথাও যদি সহ্য করে, তাহলে তোমার কি হয়ে যায়? মানুষটা হচ্ছে তোমার অজ্ঞান হয়ে যেতে পারে বা মরে যেতে পারে এই পরিমাণ ব্যথা হলে। আর ওই জায়গায় আমাদের মায়েরা কি পরিমাণ সহ্য করছে? 57 ইউনিট বা তারও বেশি। ব্যথার পরিমাণটা কেমন জানো? যে ধরো একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হইয়া সাথে সাথে তার শরীরের 20টা হাড় টাস করে ভেঙে গেছে, তাহলে কি পরিমাণ ব্যথাটা হবো? ওই পরিমাণ ব্যথা হচ্ছে বা তার চেয়ে বেশি ব্যথা হচ্ছে আমাদের মায়েরা সহ্য করে যখন আমরা কি করি, আমাদের জন্ম হয়। এটা তো গেল। এছাড়া আমরা যখন কি থাকি, আমাদের মায়ের গর্ভে থাকি, তখন কি আমরা বুঝে না বুঝে কি নাড়াচাড়া করি, এরপরে পা দ্বারা লাথি দেই। হ্যাঁ, তাদের কত কষ্ট হয়। হ্যাঁ, এরপরে এত কষ্টের পরেও কিন্তু আমরা দুনিয়াতে আসি। দুনিয়াতে আসার পরেও দেখো, এই যে আমাদের বাবা মারা আমাদের জন্য এত কিছু করে, কত ত্যাগ স্বীকার করে না? তারা কি আমাদের কাছে খুব বেশি কিছু তাদের চাওয়া পাওয়া না? তাদের চাওয়া পাওয়া কিন্তু খুব একটাই, হ্যাঁ, যে তার ছেলে ভালো একটা কিছু করুক, হ্যাঁ, ভালো একটা জায়গায় যাক, এইটাই। তো এইটাই বলতে চাই যে তোমরা যারা এখানে যে এইচএসসি 28 বা 27 বেশ আছো, নতুন যারা এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠবা, তো তোমরা তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে নতুন নতুন যখন কলেজে যাবা, তখন দেখবা চোখে রঙিন স্বপ্ন থাকবো। হ্যাঁ, আশেপাশে অনেক দেখবা রং ফুল পাখি দেখবা। হ্যাঁ, কিন্তু ভাই নিজের লক্ষ্য থেকে দূরে সরে গেলে হবো না। হ্যাঁ, আর আরেকটা কথা সেটা হচ্ছে যে জীবনে কখনোই ভাই উল্টাপাল্টা কোনো কাজ করবা না, উল্টাপাল্টা সিদ্ধান্ত নিবা না। কোনো কিছু করার আগে আমি মানে বোঝাতে পারছি তোমাদেরকে যে কি কথা আমি বলতে চাইতেছি। হ্যাঁ, তো ওরকম সিদ্ধান্ত নেওয়ার আগে সবার আগে কিন্তু এই যে বাপ মায়ের কথাটা মনে করবা। হ্যাঁ, যে তাদের মানে তোমার প্রতি যে তাদের চাওয়াটা কি, এই জিনিসটা একটু মনে রাখো। বড় ভাই হিসেবে এটাই বলবো যে
এই বাপ মায়ের কষ্ট দিও না, হ্যাঁ, বাপ মায়ের কথাগুলো একটু মাইনে চলার চেষ্টা করো, কারণ তারা তোমার খারাপ চায় না, এটাই। তাহলে দেখো, তাহলে এটা আমরা বুঝতে পারছি, কি বললাম ভাই, মাদার সেল বা মাতৃকোষ মানে কি, যেই কোষটা বিভাজিত হয়, যে কোষটা কি হয় তোমার বিভাজিত হয়, হ্যাঁ, আর যে কোষটা বিভাজিত হইয়া তোমার নতুন কোষের সৃষ্টি করলো, ওই যে যে নতুন কোষ সৃষ্টি হলো তাদেরকে আমরা বললাম অপত্য কোষ বা ডটার সেল। কি সেল? ডটার সেল। আচ্ছা, তাহলে মাদার সেল আর ডটার সেলের কাহিনী শেষ, আমরা এটা বুঝতে পারছি। এখন আসো, এখন কি দেখবো দেখো তো ভাইয়া, জাইগুট। হ্যাঁ, জাইগুট, এই জাইগুট শব্দের অর্থ কি জানো? এই জাইগুট শব্দের অর্থ হচ্ছে জোড়া। তাহলে জাইগুট শব্দের অর্থ কি ভাই? জাইগুট শব্দের অর্থ হচ্ছে জোড়া। হামজা আব্দুল্লাহ, দেখো জাইগুট শব্দের অর্থ কি? জোড়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে তোমার যে জাইগুটটা আছে, তার মানে আমরা এখানে বুঝতেছি এখানে কোনো কিছু একটা জোড়া বাঁধবো, এখানে কোনো একটা কি হবো ভাই? জোড়া বাঁধবো। তাহলে এই যে দেখো তোমার যে শুক্রাণু আছে না, এরপরে যে ডিম্বাণু আছে, এই শুক্রাণু আর ডিম্বাণু কি হবো তোমার? জোর বাঁধবো। এরা কি করবো? একত্রিত হবো, জোর বাঁধবো। এরা জোর বাঁধা তোমার যে জিনিসটা তৈরি করব সেটাই হচ্ছে কি? দেখো, এরা হচ্ছে তোমার জোর বাঁধা যে জিনিসটা তৈরি করব সেটাকে আমরা কি বলতেছি? জাইগুট। কি বলবো ভাই? এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যে জিনিসটা তৈরি করলো সেটাকে আমরা কি বলতেছি? জাইগুট। তাহলে জাইগুটটা কিন্তু কি জানো? এই শুক্রাণু হচ্ছে তোমার একটা হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড ডিপ্লয়েডকে আমি বুঝাবো, হ্যাঁ, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের মধ্যে কি পার্থক্য। এরপরে এখানে হচ্ছে ডিম্বাণু কি? ডিম্বাণু হচ্ছে তোমার একটা হ্যাপ্লয়েড। তাহলে দেখো, একটা হ্যাপ্লয়েড আর একটা হ্যাপ্লয়েড, দুইটা হ্যাপ্লয়েড একত্রিত হইয়া জাইগুটটা যে তৈরি হইলো, এ নিজে কিন্তু হচ্ছে তোমার টুয়েন বা ডিপ্লয়েড। বুঝতে পারছো? তাহলে সহজ কথায় জাইগোট মানে কি? জাইগোট মানে হচ্ছে তোমার শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হইয়া যে তোমার ডিপ্লয়েড কোষটার সৃষ্টি করলো সেটাই কি? জাইগোট। তাহলে জাইগোটটা কি হবে ভাই? টুয়েন হবে। আচ্ছা, এটা বুঝছো, জাইগোট বুঝতে পারছো? এখন একটা প্রশ্ন আসে তোমাদের, হ্যাঁ, একটা প্রশ্ন আসে, দেখো তোমরা আসো, এখন দেখো একটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু বুঝতে হবে। তাহলে দেখো, এখন একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে যে জাইগোটটা আছে না, জাইগোটটাকে কেন তোমার নিষিক্ত ডিম্বক বা ডিম্বাণু বলে? একটু মনোযোগ দাও। এই যে দেখো, এখানে কি আছে ভাই? এখানে আছে হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু থেকে কি তোমার সরাসরি সন্তান উৎপাদন সম্ভব? সম্ভব না। ডিম্বাণু থেকে তোমার সরাসরি সন্তান উৎপাদন সম্ভব না। এখন দেখো, সন্তান যদি তোমার উৎপন্ন হইতে হয় তাহলে অবশ্যই কি হবো? এই যে তোমার যে ডিম্বাণুটা আছে না, এই ডিম্বাণুর ওই জায়গায় কার আসতে হবো ভাই? শুক্রাণুর আসতে হবো। কি? ডিম্বাণুর জায়গায় কার আসতে হবো? শুক্রাণুর। তাহলে দেখো, এই যে এটা হচ্ছে তোমার ডিম্বাণু, ডিম্বাণুর জায়গায় কি আসছে? এই দেখো শুক্রাণু আসছে। শুক্রাণু বলতে যে শুক্রাণুর মাথার ভিতরে যে তোমার নিউক্লিয়াসটা আছে, সেটা হচ্ছে এই ডিম্বাণুর ভিতরে ঢুকাই দিব, নিউক্লিয়াসটা ভিতরে ঢুকাই দিল। তাহলে দেখো, এই যে আর শুক্রাণু আর ডিম্বাণু যে মিলিত হইলো না, এটাকে আমরা কি বলতেছি? নিষেক। কি বলতেছি ভাই? এই যে দেখো, শুক্রাণুর যে ভিতরে এই যে তোমার শুক্রাণু আর ডিম্বাণুটা যে মিলিত হইলো, মানে ডিম্বাণুর ভিতরে কি হয়েছে? শুক্রাণুর যে নিউক্লিয়াসটা, ডিম্বাণুর ভিতরে শুক্রাণু নিউক্লিয়াসটা প্রবেশ করছে, অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণুর মিলিত যে হইলো, এটাকে আমরা কি বলতেছি ভাই? নিষেক বা ফার্টিলাইজেশন। তাহলে একটু মনে রাখো, নিষেক বা ফার্টিলাইজেশন জিনিসটা কি? এটাকে আমরা বলতেছি ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। ফার্টিলাইজেশন মানে কি? ফার্টিলাইজেশন মানে হচ্ছে তোমার এই বা নিষেক মানে কি? শুক্রাণু আর ডিম্বাণুর কি হইলো? মিলনটা যে হইলো। আচ্ছা, এখন কথা হইলো, দেখো এই যে এটা যে আছে, এই ডিম্বাণুটাকে এখন আমরা কি ডিম্বাণু বলবো? এটাকে আমরা বলবো নিষিক্ত ডিম্বাণু। কি ডিম্বাণু বলবো? নিষিক্ত ডিম্বাণু। কারণ দেখো, এখানে তো দুইটা মিলিত হয়েছে, এখন এ কিন্তু ভাইয়া নিষিক্ত হয়ে গেছে। নিষিক্ত হওয়া মানে হচ্ছে তোমার উর্বর ডিম্বাণু। এ কি? এ হচ্ছে তোমার উর্বর ডিম্বাণু। নিষিক্ত মানে হচ্ছে এ হচ্ছে উর্বর ডিম্বাণু। কি ধরনের ডিম্বাণু বলো তো ভাই? এ হচ্ছে তোমার উর্বর ডিম্বাণু। যেহেতু এটা তোমার উর্বর ডিম্বাণু, তাহলে এখন কিন্তু সে ভাই সন্তান উৎপাদন করতে পারবে। বুঝতে পারছো? এখন কিন্তু সে সন্তান উৎপাদন করতে পারবে। তাহলে যে শুধুমাত্র যে ডিম্বাণুটা ছিল, সে কি সন্তান উৎপাদন করতে পারবে? পারবে না, কারণ সে তো ভাই নিষিক্ত হয় নাই। সন্তান উৎপাদন করতে হলে তো তাকে আগে নিষিক্ত হতে হবে। এই ডিম্বাণুকে কে নিষিক্ত করবে? এ নিষিক্ত করবে হচ্ছে শুক্রাণু। তো যখন ডিম্বাণুর ভিতরে তোমার শুক্রাণুটা আসবো, তখন ওইটা হয়ে যাবে কি ভাই? নিষিক্ত ডিম্বাণু। আর এই নিষিক্ত ডিম্বাণুটাই কিন্তু তোমার সন্তান উৎপাদন করতে সক্ষম। বুঝতে পারছো? আচ্ছা, তাই আমরা জাইগোটকে কি বলি? নিষিক্ত ডিম্বক বা ডিম্বাণু বলি। কারণ জাইগোটের ক্ষেত্রে কি হয়? জাইগোটের ক্ষেত্রে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হয়, তাই জাইগোট হচ্ছে একটা নিষিক্ত ডিম্বক। পারবা না? আচ্ছা, এটা বুঝতে পারছো জাইগোট জিনিসটা কি? এখন আসো, যে জিনিসটা তোমাদের বোঝার বিষয় সেটা হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জিনিসটা কি। হ্যাঁ, আচ্ছা, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আগে একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে, মনে করো তুমি বাইরে ঘুরতে যাবা,
তো তুমি বাইরে ঘুরতে যাবা, বাইরে ঘুরতে গেলে তুমি এক সেট পোশাক পরে যাবা। আমি বললাম এক সেট পোশাক, এখানে এক সেট মানে কি? তুমি বাইরে গেলে কি শুধু প্যান্ট পরে যাবা? না, তুমি প্যান্টের সাথে শার্ট পরবা, জুতা পরবা, ঘড়ি পরবা। তার মানে দেখো এখানে কিন্তু একটা মাত্র জিনিস না, একের অধিক কি আছে, একের অধিক। তার মানে সেট কথার মানে কি জানো? সেট কথার মানে হচ্ছে এখানে একটা জিনিস থাকবো না, একের অধিক থাকবো। কি থাকবো ভাইয়া? একের অধিক থাকবো। তাহলে দেখো এই যে হ্যাপ্লয়েড যে আছে, এই হ্যাপ্লয়েড এটাকে আমরা কি বলতেছি? হ্যাপ্লোস। হ্যাপ্লোস কথার অর্থ হচ্ছে এক সেট। মনে রাখবা, হ্যাপ্লোস কথার অর্থ কি? এক সেট। আচ্ছা দেখো, এই যে এখানে যে তো আমরা যে জানি, আমরা যে ক্রোমোজোম গুলা পাই, হ্যাঁ, আমরা পিতা থেকে কি পাই? পিতা থেকে হচ্ছে আমরা 23টা ক্রোমোজোম পাই। এই 23টা ক্রোমোজোম মিলে কিন্তু একটা সেট হয়। কি হয়? একটা সেট হয়। আর এই 23টা ক্রোমোজোম আমরা কিসের মাধ্যমে পাই? শুক্রাণুর মাধ্যমে। তাহলে আমরা পিতা থেকে কয়টা ক্রোমোজোম পাবো? পিতা থেকে যে ক্রোমোজোম পাবো হচ্ছে তোমার কয়টা? 23টা ক্রোমোজোম পাবো না? একটা, দুইটা, তিনটা, এরকম ভাবে কয়টা পাই পিতা থেকে? পিতা থেকে পাবো হচ্ছে 23টা ক্রোমোজোম। এই যে 23টা ক্রোমোজোম, এই 23টা ক্রোমোজোম একত্রিত হইয়া ওই যে একটা সেট গঠন করব। কি গঠন করব ভাই? একটা সেট গঠন করব। তাহলে এই যে এরা যে একটা সেট গঠন করলো না, এই সেটটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি জানো? এই সেটটাকে আমরা প্রকাশ করি এন দ্বারা। কি দ্বারা? এই সেটটাকে আমরা প্রকাশ করি এন দ্বারা, যেটাকে আমরা বলতেছি হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাপ্লয়েড মানে হচ্ছে তোমার এক সেট ক্রোমোজোম। হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড মানে হচ্ছে তোমার এক সেট ক্রোমোজোম, বুঝছো? আচ্ছা, তাহলে পিতা থেকে এক সেট আসলো। এখন এই যে মাতার যে ডিম্বাণু আছে, তাহলে ডিম্বাণু থেকেও তো আমরা কি পাবো? এক সেট ক্রোমোজোম পাবো। হ্যাঁ, আচ্ছা দেখো, ডিম্বাণু থেকে আমরা কয়টা? এই যে 23টা ক্রোমোজোম পাবো। এরকম ভাবে দেখো, এরকম ভাবে যদি আমরা 23টা ক্রোমোজোম পাই, তাহলে এই 23টা ক্রোমোজোম মিলে কিন্তু আরেকটা সেট তৈরি করলো। তাহলে এরা একত্রিত হয়ে যে সেটটা তৈরি করলো, এটাও হচ্ছে এন। তাহলে এটাও কি হবো? তোমার হ্যাপ্লয়েড হবো না? এটাও কিন্তু হ্যাপ্লয়েড হবো, কারণ হ্যাপ্লয়েড মানে হচ্ছে তোমার এক সেট। হ্যাপ্লয়েড মানে কয় সেট? এক সেট। এটা মাথায় রেখো। তাহলে আমরা কি পাই? আমরা হচ্ছে পিতা থেকে এক সেট পাই এবং মাতা থেকে এক সেট ক্রোমোজোম পাই। হ্যাঁ, আর এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েডটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? এন দ্বারা। কি দ্বারা? এন দ্বারা। হ্যাঁ, আর শুনো, এই যে তোমার কি আছে, শুক্রাণু বা ডিম্বাণু আছে না, এই শুক্রাণু বা ডিম্বাণু এরা কিন্তু হচ্ছে তোমার কি কোষ? এরা হচ্ছে জনন কোষ। তাহলে জনন কোষ কারা? জনন কোষগুলো হচ্ছে তোমার এই শুক্রাণু আর ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু এরা কি কোষ? এরা হচ্ছে জনন কোষ। এরা হচ্ছে প্রজননের ক্ষেত্রে অংশ নিবে। এগুলো কি কোষ? জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। তাহলে এদেরকে কি বলা হয় জানো? এদেরকে বলা হয় জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। রিপ্রোডাক্টিভ সেল, জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন শুনো, তাহলে হ্যাপ্লয়েডের কাহিনী গেল, হ্যাপ্লয়েড বুঝতে পারলাম। আচ্ছা, এখন আসো যে ডিপ্লয়েড জিনিসটা কি? তাহলে ডিপ্লো কথার মানে হচ্ছে দুই সেট। কি বললাম? ডিপ্লো কথার মানে কি? ডিপ্লো কথার মানে হচ্ছে দুই সেট। ডিপ্লো কথার মানে কয় সেট? ডিপ্লো কথার মানে হচ্ছে দুই সেট। তাহলে দেখো এখানে জিনিসটা কি হবো? ওই যে তোমার পিতা থেকে যে এক সেট পাইলাম না, শুক্রাণুর মাধ্যমে এক সেট পাইলাম, মাতা থেকে ডিম্বাণুর মাধ্যমে এক সেট পাইলাম, এখানে কি হবো? এই ডিপ্লয়েডের ক্ষেত্রে ওই তোমার শুক্রাণুর যে একটা সেট আছে আর ডিম্বাণুর যে একটা সেট আছে, তারা মিলিত হবো। তারা মিলিত হবো। এই যে দেখো, শুক্রাণুর যে একটা সেট এন, এরপর হচ্ছে ডিম্বাণুর একটা সেট কি? এন। তাহলে এরা মিলিত হইয়া যে দেখো এন আর এন কি হয়ে গেল? 2n। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? 2n মানে তো হচ্ছে জাইগুট। তাহলে এটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে জাইগুট। তাহলে এই যে জাইগুটটা পাইলাম, জাইগুটটা কি তোমার হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? বলতে পারবা? কি হবে? ডিপ্লয়েড হবে। তার কারণ কি? দেখো এখানে শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড, ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে দুইটা হ্যাপ্লয়েড মিললে কি হয়ে যাব? ডিপ্লয়েড হয়ে যাব। হ্যাঁ, তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে ডিপ্লয়েড মানে হচ্ছে সহজ কথা, এখানে দুই সেট থাকবো। পিতা থেকে এক সেট পাইছিলাম, মাতা থেকে এক সেট পাইছিলাম, এই দুই সেট মিললে কি হবো? ডিপ্লয়েড হবো। আর যেটাকে আমরা কি বলতেছি? জাইগুট। তাহলে জাইগুটের ক্ষেত্রে আমরা যে ক্রোমোজোমগুলো দেখতে পাবো, দেখো প্রথম যে ক্রোমোজোম দেখতে পাবো ওইখানে একটা কিন্তু পিতা থেকে একটা, মাতা থেকে। আবার দ্বিতীয় ক্ষেত্রে যে দেখবো একটা আসছে পিতা থেকে, একটা আসছে মাতা থেকে। এরকম ভাবে আমরা কয়টা ক্রোমোজোম দেখতে পাবো জাইগুটে বলতো? এখানে আমরা 46টি ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম দেখতে পাবো, যেখানে 46টার ভিতরে 23টা আসছে কার থেকে? পিতা থেকে। বাকি 23টা কার থেকে? মাতা থেকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি তোমাদের ভিতরে এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাপ্লয়েডকে কি দ্বারা প্রকাশ করে? এন। আর ডিপ্লয়েডকে কি দ্বারা প্রকাশ করে? 2n। এটা মাথায় রাখবা, ডিপ্লয়েডকে আমরা কি দ্বারা প্রকাশ করব? 2n। আর হ্যাপ্লয়েডটাকে প্রকাশ করা হয় n দ্বারা, বুঝছো? আচ্ছা, এখন দেখো ভাই,
এই যে এখানে কি আছে, জাইগোট আছে না, জাইগোট, এই জাইগোট থেকে কিন্তু তোমার আমার সৃষ্টি, তোমার আমার সৃষ্টি কই থেকে, এই জাইগোট থেকে। তাহলে এই জাইগোটটা পরবর্তীতে কি করবে দেখো, এই যে সুন্দর একটা মানুষ সৃষ্টি করবে। হ্যাঁ দেখো কি সুন্দর একটা মানুষ সৃষ্টি করতেছে, দেখতে পারতেছ, দেখছো, দেখো এই যে তার চোখ, হ্যাঁ এই তার নাক, চুল নাই কে, বুঝছো, চুল ছাড়া মানুষ। তাহলে দেখো এই যে কই থেকে সৃষ্টি হলো, এই জাইগোট থেকে। তাহলে এর দেহের ভিতরে যে ভাই কোষগুলো আছে, হ্যাঁ এর দেহের ভিতরে কোষগুলো আছে না, এই কোষগুলা বলতে পারবা এগুলা কি হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? কমেন্টে যারা আছো বলো তো, এটা বলতে পারবা? আচ্ছা এই তোমরা একটু কমেন্টে জানাও, এই যে যে সুন্দর মানুষটা আছে, হ্যাঁ এটা একটা সুন্দর, এই যে মানুষটা আছে বলো তো, এই মানুষটা কি হ্যাপ্লয়েড হবে না এর যে কোষটা, এর কোষটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, একটু জানাও। একটু জানাও তো, এটা বলো। এখানে জাইগোট থেকে কিন্তু এই যে তোমার তোমার আমার সৃষ্টি, তাহলে আমাদের যে দেহের কোষগুলা এগুলো তো কি হবে, হ্যাপ্লয়েড না, এগুলো কি এন না টু এন, বলো এগুলো কি এন হবে না টু এন হবে? দেখি কমেন্ট যারা আছো একটু উত্তর দাও, এন না টু এন হবে? কেউ উত্তর দিতেছ না? আচ্ছা এই যে আব্দুল্লাহ বলছো হ্যাপ্লয়েড, আর ইসরাত বলছো ডিপ্লয়েড। আচ্ছা বাকিরা? আচ্ছা হামজা বলছো এন হবে। আচ্ছা এখন দেখো আমি তোমাদের বইলা দেই, এই যে স্বপ্না বলছো ডিপ্লয়েড টু এন, সুন্দর। এর কারণ হচ্ছে দেখো ভাই, এই এত বোকামি করলে হবে, এই জাইগুড, জাইগুড টু এন না, এই জাইগুড থেকে তো দেহটা সৃষ্টি হইতেছে না, তাহলে আমাদের দেহের কোষগুলো তো টু এনই হবে, টু এন থেকে সৃষ্টি হয়েছে, তাহলে কি হবে, টু এনই হবে। বুঝতে পারছো, বুঝছো? আচ্ছা তার মানে এখানে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হবে টু এন। এই যে জাইগোট যে আছে, এই জাইগোট থেকে আমাদের যে দেহ, আমাদের মানুষের যে সৃষ্টি হলো, এখানে আমাদের শরীরের ভিতরে যে কোষগুলো আছে এইগুলো কি হবে, তোমার টু এন হবে। বুঝতে পারছো? আচ্ছা এই যে রাফি বলছিল টু এন, হ্যাঁ রাফি উত্তর দিছিল টু এন, ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ তোমরা অনেকে উত্তর দিছো। আচ্ছা ওকে, আসো আমরা সামনে যাই। হ্যাঁ তাহলে এতটুকু বুঝতে পারছো। এখন দেখো, এখন হচ্ছে তোমাদের প্রশ্ন, এ বলো এখানে যে শুক্রাণু আছে, এই শুক্রাণু এন না টু এন? এন, কারণ শুক্রাণু কিন্তু একটা জনন কোষ, শুক্রাণু কিন্তু নিজেই হ্যাপ্লয়েড, শুক্রাণু কি হ্যাপ্লয়েড, তাহলে শুক্রাণু হবে এন। এরপরে বলো ডিম্বাণু এন না টু এন? ডিম্বাণু কিন্তু কি হবে, এন হবে। এখন বলো তো জাইগোট কি এন না টু এন? জাইগোট কিন্তু ওই যে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হইয়া যে জিনিসটা তৈরি হয়েছিল সেটাকে জাইগোট বলছি, তাহলে জাইগোট কিন্তু টু এন, জাইগোট টু এন। এখন তোমরা বলো এই যে মানুষ যারা আছে, এই মানুষের যে দেহের যে কোষগুলা, কমেন্টে জানাও এটা কি কি হবে, বলো উত্তর দাও, এটা এন হবে না টু এন হবে, দেখি একটু জানাও তো, এটা বলো জাইগোট গুলা কি হবে? এটা বলবে, এটা আমি দেখবো। এই যে মানুষের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কোষগুলা এটা কি এন না টু এন? মানুষের সৃষ্টি হয়েছিল কোথা থেকে, জাইগোট থেকে, তাহলে একটু কমেন্টে বলো তো মানুষের ক্ষেত্রে কি হবে, এন না টু এন হবে? এই যে ইসরাত বলছো টু এন, বাকিরা বলো তো। আব্দুল্লাহ বলছো টু এন, রাফি বলছো, আচ্ছা বাকিরা জানাও। হামজা বলছো টু এন। আচ্ছা বৃষ্টি বলছো টু এন, হ্যাঁ ঠিক আছে, অনেকগুলো উত্তর পাইছি, বৃষ্টি, আব্দুল্লাহ, হামজা, ইসরাত, স্বপ্না, স্বপ্না বলছো টু এন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ তোমরা বুঝতে পারছো, হ্যাঁ আলহামদুলিল্লাহ তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো,
হ্যাঁ, তাহলে তোমাদের উত্তর ঠিক আছে। হ্যাঁ, এই যে তোমরা যার উত্তর দিছো ম্যাক্সিমাম সবার উত্তর ঠিক আছে। কারণ দেখো মানুষ কই থেকে সৃষ্টি হয়েছে ভাই? জাইগোট থেকে। জাইগোট নিজেই তো ডিপ্লয়েড, ওই যে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে সৃষ্টি হয়েছিল। তাহলে অবশ্যই তোমার মানুষটাও কি হবে? ওই ডিপ্লয়েডই হবে। এখন দেখো এই যে আমাদের যে কোষগুলো আছে না, এই আমাদের কোষগুলো হচ্ছে তোমার দেহ কোষ। আমাদের দেহের যে কোষগুলো আছে এগুলাকে আমরা কি বলি? দেহ কোষ। এই বায়োলজিতে দেহ মানে হচ্ছে সোমা। সোমা দ্বারা কি বোঝায়? দেহ। সোমা কথার অর্থ কি? দেহ। তাহলে এই যে আমাদের যে দেহের যে কোষগুলো আছে না ভাই, আমাদের যে দেহের কোষগুলো আছে না, এই কোষগুলাকে কি বলে জানো? সোমাটিক সেল বা দেহ কোষ। আমাদের দেহের কোষগুলাকে কি বলে? সোমাটিক সেল বা দেহ কোষ। আমাদের দেহের কোষগুলাকে কি বলবো? আমাদের দেহের কোষগুলাকে বলবো আমরা সোমাটিক সেল বা দেহ কোষ। এই যে আমাদের যে দেহ কোষগুলো আছে, বলতে পারবা দেহ কোষগুলো তাহলে কি হবে? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? দেহ কোষ, দেহ কোষ। এই যে আমাদের জাইগোট থেকে আমাদের দেহটা সৃষ্টি হয়েছে না, তার মানে আমাদের দেহটা তো হচ্ছে 2n। তাহলে ওইখান থেকে আমরা যে কোষটা পাবো সেটাও তো কি হবে? ডিপ্লয়েড হবে, 2n হবে। তাহলে এই যে তোমার যে দেহ কোষগুলো আছে এরা কি হবে? ডিপ্লয়েড হবে। এইগুলা কি হবে? ডিপ্লয়েড। আচ্ছা, আশা করি তোমরা এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের মাইর পেজ বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা এখন আসো সামনে যাই আমরা। আচ্ছা দেখো, তোমাদের জন্য একটা ঘোষণা, সেটা হচ্ছে এটা একটু দেখো যে তোমরা যারা এইচএসসি 27 এবং 28 বেশ আছো, সেটা হচ্ছে তোমাদের জন্য যে সায়েন্সের 4টা সাবজেক্ট আছে, পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, এটার জন্য আমাদের একটা প্রাইভেট ব্যাচ আছে, বুঝছো? ওইখানে হচ্ছে তোমাদের যে সায়েন্সের যে সাবজেক্টগুলো, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, দুইটার জন্য আলাদা ব্যাচ। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। তো সেকেন্ড পেপারের দেখো কোর্স প্রাইসটা আমরা কত রাখছি, সেটা হচ্ছে তোমার 4,000 টাকা। তবে যদি এখন ভর্তি হও এটা ডিসকাউন্টে পাবো হচ্ছে 3,000। আর এইটা হচ্ছে 27 এবং 28 বেচ দিয়ে আসো, এটা দুইজনের জন্য দুইটা আলাদা গ্রুপ থাকবে, বুঝতে পারছো? 27 বেচের পরীক্ষা তো মনে হইতেছে তোমাদের যতটুকু জানি জুন মাসে। তার মানে তোমাদের হাতে কিন্তু ওরকম বেশি সময় নাই। হ্যাঁ, তাহলে আমাদের টার্গেট থাকবে তোমাদের কোর্সটা তোমাদের পরীক্ষার মিনিমাম 2-3 মাস আগে শেষ করে দেওয়া। হ্যাঁ, 27-এর জন্য আলাদা একটা বেস থাকবে, 28-এর জন্য একটা বেস। এবং এইটা বলতে পারো একটা প্রাইভেট প্রোগ্রামের মতো। হ্যাঁ, যে এখানে বায়োলজি কেমিস্ট্রিতে তো আমি আছি, ফিজিক্স ম্যাথে তোমার রেজাউল ভাই আছে। আর এইটা হচ্ছে জিনিসটা কেমন, এই কোর্সটা হচ্ছে একদম যে নিজের প্রাইভেট বেসের মতো চিন্তা করতে পারো। যে যে কোনো সমস্যায় ভাই তোমার রেজাউল ভাইয়া বলো, আমারে বলো, সবসময় আমাদের পাবা। হ্যাঁ, আমাদের পার্সোনাল মনিটরিং পাবা, গাইডলাইন পাবা, তোমাদের সাথে তোমাদের পড়াশোনায় কোন সমস্যাগুলো হইতেছে এইগুলো নিয়ে আলোচনা করা হবো। এবং এই কোর্সে সবগুলা ক্লাস ভাই তোমরা লাইভ ক্লাস পাবা। কি পাবা? লাইভ ক্লাস পাবা। এবং তোমাদের অধ্যায় শেষ হলে সেখান থেকে এক্সাম নেওয়া হবে। এবং এক্সাম নেওয়ার পর কোন প্রশ্নগুলো তোমরা পারো নাই, একটা অধ্যায়ের ভাই তুমি যদি একটা অধ্যায় অনেক ভালোভাবে পারো, তুমি বুঝবা কিভাবে? ওই অধ্যায়টা এক্সাম দেওয়ার মাধ্যমে। এক্সাম দিলে তুমি বুঝতে পারবা তোমার কোন টপিকে সমস্যা আছে। তো তোমরা এক্সাম দিবা, এক্সাম দেওয়ার পর যে প্রশ্নগুলো সমস্যা ওইগুলো তোমরা আমাদের গ্রুপে পোস্ট করবা। তো ওই সব সমস্যাগুলো নিয়ে আমরা আলাদা একটা লাইভ ক্লাস নিব। হ্যাঁ, এই এই সেবাগুলো পাবা। এবং যেটা বললাম ভাই, পার্সোনাল গাইডলাইন, তোমাদের যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে তোমার রেজাউল ভাইয়া এবং আমারে পাবা। হ্যাঁ, আমাদেরকে ইনবক্সে মেসেজ দিবা যে ভাইয়া এই সমস্যা, এইগুলা সবসময় আমাদেরকে পাবা। অর্থাৎ এটা মনে করতে পারো যে এটা একটা কোর্স না, একদম পার্সোনাল গাইডলাইন একদম মনে করতে পারো। যে যে কোনো সমস্যায় যে কোনো বিষয়ে তোমাদের ভাইয়াকে কাছে পাবা। এবং আমরা এটা পার্সোনাল মনিটরিংয়ের ভিতরে রাখবো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা তোমরা একটু বিবেচনা করে দেখতে পারো যে আমাদের পড়ানো তোমাদের কাছে কেমন লাগে, সব তোমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এখন আসো ভাইয়া, এই মজার একটা কনসেপ্ট। হ্যাঁ, দেখো এখন আমরা কি দেখবো? অ্যামাইটোসিস এবং মাইটোসিস বিবাহ। কি দেখবো ভাই? অ্যামাইটোসিস এবং মাইটোসিস বিবাহ। আচ্ছা, আমার সামনে দুইজন অফলাইনের স্টুডেন্ট আছে। হ্যাঁ, আচ্ছা, হামজা, আব্দুল্লাহ। তো দেখো শুরুতে যদি বলি যে অ্যামাইটোসিস বিবাহটা মানে কি, ধরো হামজা, তুমি এই পড়াশোনা করতেছো, পড়াশোনা করতে করতে তোমার এখন আর ভাল লাগতেছো না, তুমি ভাবতেছো অনেক পড়াশোনা তো করলাম, তো এখন একটু মনে করি যে না, একটু বিয়ে শাদী করা দরকার। এখন তুমি কি করবা? তুমি বিয়ে করতে চাইতেছ। এখন হামজা কি করলো, তার যে পরিবার স্বজন আছে, হ্যাঁ, পরিবার আত্মীয় স্বজনদের নিয়ে মেয়ে দেখতে গেছে। হ্যাঁ, পাত্রী দেখতে যাইয়া তার দিল তো ফাঁস গিয়া, মানে মেয়ে দেখার পর সে কি, তার দিল মে লাড্ডু ফুট গিয়া, মানে সে ওই জায়গায় বৈশা সে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলছে, বুঝছো? যে আমি যদি বিয়ে করি, এই মেয়েকে বিয়ে করে তারপর বাড়িতে যাব। অর্থাৎ হামজা ছেলেটা হচ্ছে কি, সে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ফেলে, যে কোনো কাজ কি দ্রুত করে ফেলে, মানে আগে পিছে ভাবে না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে
এইটা হলো একটা কাহিনী, যে মানে সে পাত্রী দেখতে গেছে, বুঝছো, পাত্রী দেখতে যায় মেয়ে দেখা এর আর দিন দুনিয়া হুঁশ নাই, বুঝছো, সে বিয়ে করলে এই মেয়ের এই করবো এবং আজকে বিয়ে করে তারপর বাড়িতে যাবে, এরকম একটা কন্ডিশন হয়েছে। এরপরে তার আরেক ভাই আছে, তার নাম হইতেছে আব্দুল্লাহ। কি? আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ হচ্ছে তোমার ওই হামজার মতো ডাইরেক্ট সিদ্ধান্ত নিয়ে নেয় না, বুঝছো, ও একটা বুদ্ধিমান অনেক ছেলে, সে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। কিভাবে? ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। এখন দেখো আব্দুল্লাহ কি করছে, তার ফ্যামিলি নিয়ে একটা পার্টি দেখতে গেছে, বুঝছো, পার্টি দেখতে যাই সে মেয়ে দেখছে, মেয়ে দেখার পরে তারপরে তার বাবা মা দেখছে। এখন তারপরে আব্দুল্লাহ বলতেছে যে আমরা বাড়িতে যাই, বাড়িতে যাই তারপরে জানাই। তারপরে মেয়েদেরও তো একটা বোঝার একটা বিষয় আছে, তাই না, খালি তো ছেলে পক্ষ দেখলে হবো না, মেয়ে পক্ষ দেখতে হবো না। তো মেয়ে পক্ষরা জানছে, জানার পরে আব্দুল্লাহর পরিবার বা সবকিছু তাদের কাছে পছন্দ হয়েছে। তো দুই পরিবারের সম্মতি হইলো, দেখো সম্মতি হওয়ার পর বিয়ে একটা জিনিস কইলেই তো হইয়া যায় না, অনেক কাজ কারবার আছে, হ্যাঁ। তো তারপর কি আব্দুল্লাহ বা তার মেয়ের ফ্যামিলি আছে, তারা কি করছে, তার আত্মীয় স্বজন যে আছে তাদেরকে দাওয়াত দিল, বুঝছো, কাহিনীগুলা কিন্তু ধাপে ধাপে করতেছে। আব্দুল্লাহর ক্ষেত্রে একটু খেয়াল করিও, সে মেয়ে দেখে আসার পরে সবাই দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে দেখবা বিয়ের ক্ষেত্রে কি থাকে, তোমার ওই যে হলুদ অনুষ্ঠান থাকে, তাই না, তারপরে কি মেহেদি অনুষ্ঠান থাকে, এই অনেকগুলো ধাপ আছে। এরপরে আব্দুল্লাহ কি করলো, মানে তার যে আত্মীয় স্বজন সবাই নিয়ে মেয়ের বাড়িতে গেল, তারপর সে বিয়ে করলো, বিয়ে করার পর বাড়িতে আসলো। তার মানে তুমি কি একটা জিনিস খেয়াল করছো, দুইটা তুমি কন্ডিশন একটু চিন্তা করো। এই ক্ষেত্রে তোমার হামজা যে কাজটা করছে, হামজা কিন্তু যায় মেয়ে দেখতে, যে মেয়ে দেখেই কিন্তু সে বিয়ে করে ফেলছে। মানে এই জায়গায় কাহিনীটা কি করছে, এই যে দেখো হামজার যে বিবাহটা সেটা কিভাবে হয়েছে, অতি দ্রুত হয়েছে না, হামজার বিবাহটা কিন্তু অতি দ্রুত হয়েছে। এবং এখানে জটিল কোনো পর্যায় নাই, এখানে কি কোনো জটিল কোনো পর্যায় ছিল যে সে লোকজনকে দাওয়াত দিবে, এরপর হচ্ছে গয়নাপাতি বানাতে হবে, এমুক অমুক এমন কিছু হয়েছে না, সে জাস্ট মেয়ে দেখছে, বিয়ে করে ফেলছে। তার মানে এই যে হামজার যে বিবাহটা না, এটাকে আমরা বলতে পারি অ্যামাইটোসিস বিবাহ। কেন অ্যামাইটোসিস বিবাহ বললাম? এই অ্যামাইটোসিস বিভাজনটা এই হামজার বিবাহের মতো। কারণ কি জানো, এই অ্যামাইটোসিস বিভাজনটা কি হয় জানো, অতি দ্রুত হয়ে যায় ভাই, এটা কোনো সময় নেই না, হ্যাঁ, এবং এটা কি হয়, অতি দ্রুত হয়। আরেকটা কথা, এর ভিতরে জটিল কোনো পর্যায় নেই। ওই যে বিবাহের ক্ষেত্রে বিভিন্ন ধাপ থাকার কথা, যেটা কার ক্ষেত্রে ছিল, আব্দুল্লাহর ক্ষেত্রে ছিল, কিন্তু হামজা কিন্তু সরাসরি বিয়ে করছে। এই হামজার মতো এই অ্যামাইটোসিসে কি হয় জানো, একটা এখানে জটিল কোনো ধাপ নাই বা জটিল কোনো পর্যায় নেই, সরাসরি কোষ বিভাজনটা হয়ে যায়। এ কারণে অ্যামাইটোসিসটাকে বলা হয় তোমার প্রত্যক্ষ কোষ বিভাজন। কি বলা হয়? অ্যামাইটোসিসটাকে বলা হয় তোমার প্রত্যক্ষ কোষ বিভাজন। দেখো এই যে অ্যামাইটোসিস বিবাহ, এটা আসলে হচ্ছে তোমার অ্যামাইটোসিস বিভাজন। এটা আসলে কি? অ্যামাইটোসিস বিভাজন। তাহলে দেখো তো অ্যামাইটোসিস বিভাজনটা কি হয়েছে। প্রথম কথা হচ্ছে এটা অতি দ্রুত হয়েছে না, মেয়ে দেখার সাথে সাথে বিয়ে, এটা হচ্ছে অতি দ্রুত হয়। এটা কি হয় ভাই? এইটা হচ্ছে অ্যামাইটোসিস বিবাহটা কি হবে, অতি দ্রুত হবে, অতি দ্রুত হবে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে এখানে জটিল কোনো পর্যায় নেই, এখানে কিন্তু অত কাহিনী হয়েছে না, দাওয়াত দেওয়া বলো এরপর অন্যান্য হলুদ অনুষ্ঠান বলো কিচ্ছু হয়েছে না, কিন্তু জটিল কোনো পর্যায় নেই, এখানে জটিল কোনো পর্যায় কিন্তু ছিল না, জটিল কোনো পর্যায় নেই, জটিল কোনো পর্যায় নেই, বুঝছো? আচ্ছা এখন আসো যে মাইটোসিস বিবাহ, ওই যে যেটা হচ্ছে তোমার আব্দুল্লাহর বিবাহটা, আব্দুল্লাহর বিবাহ কেমনে হয়েছিল, ওইখানে কিন্তু অনেক সময় লাগছে, দেখা মাত্রই বিয়ে হয় নাই, হ্যাঁ, অনেক প্রসেসের মাধ্যমে গেছে। তাহলে এটা হচ্ছে দ্রুত হবে না, এটা হচ্ছে দীর্ঘ দীর্ঘ সময় হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার দীর্ঘ সময় হবে। এটা মাইটোসিস বিবাহ মানে হচ্ছে তোমার ওই আব্দুল্লাহর বিবাহটা, মানে এটা হচ্ছে মাইটোসিস বিভাজন। এটা কি? মাইটোসিস বিভাজন। তাহলে মাইটোসিস বিভাজনটা কিভাবে হবে? এটা হবে দীর্ঘ সময়, এটা হচ্ছে কি লাগবে, দীর্ঘ সময়, অনেক সময় লাগবে। এরপরে দেখো দুই নাম্বার কথা হয়েছে আব্দুল্লাহর বিয়ের ক্ষেত্রে কি ছিল, অনেকগুলো ধাপ ছিল না, অনেকগুলো ধাপ ছিল কিন্তু, হলুদ, মেহেদি, সন্ধ্যা, এরপর পাড়া প্রতিবেশীকে দাওয়াত দেওয়া, অনেক ধাপ ছিল। তাহলে এখানে কি হবে, জটিল জটিল পর্যায় বিদ্যমান, এখানে কি থাকবে, জটিল পর্যায় থাকবে, বিভিন্ন পর্যায় থাকবে, জটিল পর্যায় বিদ্যমান, জটিল পর্যায় বিদ্যমান। আচ্ছা দেখো এটা এটা তো সবারই ড্রিম, তাই না? এই যে এত এত পরিশ্রম, এত কষ্ট করা, ড্রিম কোনটা আব্দুল্লাহ? ড্রিম কি এটাই নাকি? আচ্ছা তাহলে ভাই তোমরা একটু জানাও তো, তোমরা কি ধরনের বিবাহ বিবাহ করবে? তোমরা কি অ্যামাইটোসিস বিবাহ করবে না মাইটোসিস? একটু বলো তো। দেখো তোমরা যারা লাইভে আসো,
একটু জানাও। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, লাইভ কি চলতেছে? আচ্ছা, এই যে দেখে আমি কমেন্ট দেখতে পাইতেছি ইসরাত বলছে হচ্ছে মাইটোসিস। আচ্ছা আচ্ছা, আর বাকিরা কেউ নেই? আচ্ছা ঠিক আছে, আমরা সামনে যাই। হ্যাঁ আচ্ছা, একটু একটু খেয়াল করো। ওই যে রফিক বলছে মিওসিস। আচ্ছা, রফিক মিওসিস বিবাহ করবে, ঠিক আছে। আচ্ছা, আমি মিওসিস বলি নাই, আমি মাইটোসিস আর অ্যামাইটোসিসের ভিতরে বলছিলাম। হ্যাঁ আচ্ছা, মিওসিস মানে কি এ শোনো, মিওসিস মানে হচ্ছে তার মানে রফিক তুমি কি পালিয়ে বিয়ে করবে নাকি? আচ্ছা, মজা করলাম, শোনো। আচ্ছা আসো আমরা সামনে একাই। হ্যাঁ তাহলে এতটুকু কারো কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝলাম। তার মানে আমরা কি বুঝলাম ভাই? দেখো, আমরা এতটুকু বুঝলাম যে মাইটোসিস আর অ্যামাইটোসিস কোষ বিভাজনটা, অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি হবে, অতি দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, অতি দ্রুত হয়ে যাবে, এই ক্ষেত্রে জটিল কোনো ধাপ থাকবে না। হ্যাঁ, আর মাইটোসিসটা হচ্ছে একটা দৃঢ় প্রক্রিয়া। এখানে কি হবে, এখানে অনেক জটিল ধাপ বিদ্যমান, অনেকগুলো প্রসেসের মাধ্যমে দেওয়া যাবে। তোমরা জানো মাইটোসিস কোষ বিভাজনে আমরা কি কি ধাপ দেখতে পাই বলো তো? এখানে আমরা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ধাপগুলো দেখতে পারবো না? হ্যাঁ আচ্ছা, এখন আসো ভাই, এই যে তোমার যে অ্যামাইটোসিস কোষ বিভাজন, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কি বলে বলো তো? এটাকে কিন্তু প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। অ্যামাইটোসিসটাকে কি ধরনের কোষ বিভাজন বলে বলো তো? এটাকে হচ্ছে তোমার প্রত্যক্ষ কোষ বিভাজন বলবো। অ্যামাইটোসিসটাকে আমরা কি ধরনের বিভাজন বলবো? এটা হচ্ছে তোমার প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলবো? কারণ এটা হচ্ছে অনেক দ্রুত হয়ে যায়। অ্যামাইটোসিস কোষ বিভাজন কি অনেক দ্রুত হয় না? এ কারণে এটাকে বলা হয় তোমার প্রত্যক্ষ কোষ বিভাজন, সরাসরি বিভক্ত হয়ে যায়, কোনো জটিল পর্যায় নেই। তাহলে দেখো, এই অ্যামাইটোসিস এটাকে যদি আমরা ভাঙি, এই বায়োলজিতে এ বা এন দ্বারা বোঝায় হচ্ছে অ্যাবসেন্ট বা অনুপস্থিত। এই এ বা এন দ্বারা কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে তোমার অ্যাবসেন্ট। এখানে কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে তোমার অ্যাবসেন্ট। হ্যাঁ, আর দেখো এই মাইটোস কথার অর্থ কি জানো? এই মাইটোস কথার অর্থ হচ্ছে তোমার সুতা বা তন্তু। মাইটোস কথার অর্থ কি? সুতা বা তন্তু। তাহলে এই মাইটোস কথার অর্থ হচ্ছে তোমার সুতা বা তন্তু। দেখো, সুতা বা তন্তু। হ্যাঁ আচ্ছা, আর ওসিস মানে হচ্ছে তোমার, এখানে সুতা বা তন্তু বলতে বোঝানো হচ্ছে তোমার স্পিন্ডল তন্তু। কি তন্তু? এটা হচ্ছে তোমার স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু। আর ওসিস মানে কি ভাই? ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া। ওসিস মানে কি? ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া। এটা একটু মাথায় রেখো। ওসিস মানে কি? প্রক্রিয়া। তার মানে অ্যামাইটোসিস কোষ বিভাজন মানে কি? অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে তোমার এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় স্পিন্ডল তন্তু তৈরি হয় না। কি তৈরি হয় না? স্পিন্ডল তন্তু। বুঝতে পারছো? তাহলে এখন ভাইয়াকে প্রশ্ন করতে পারো, ভাইয়া স্পিন্ডল তন্তু কেন তৈরি হয় না? কেন তৈরি হয় না, তার কারণ কি শোনো। এই যে তোমার যে স্পিন্ডল তন্তুটা আছে, এই স্পিন্ডল তন্তু তৈরি হওয়ার জন্য তোমার যে প্রধান কাঁচামাল বা যেই জিনিসটা লাগে সেটার নাম হচ্ছে মাইক্রোটিউবিউল। কি বললাম? মাইক্রোটিউবিউল। তাহলে স্পিন্ডল তন্তু তৈরি হওয়ার জন্য কি লাগে? মাইক্রোটিউবিউল। তাহলে যে এই যে অ্যামাইটোসিস যাদের ক্ষেত্রে ঘটে, তাদের ক্ষেত্রে তোমার কি পাওয়া যায় না? মাইক্রোটিউবিউলটা পাওয়া যায় না। যেহেতু মাইক্রোটিউবিউল যে হচ্ছে স্পিন্ডল তন্তু তৈরির প্রধান উপকরণ, এই যদি না থাকে তাহলে কি স্পিন্ডল তন্তু তৈরি হবো? না, হবো না। তাহলে এখন আবার প্রশ্ন করতে পারো, ভাই মাইক্রোটিউবিউল জিনিসটা কি? মাইক্রোটিউবিউল হচ্ছে তোমার যে প্রকৃত কোষ আছে না, প্রকৃত কোষের ভিতরে তোমার দীর্ঘ নলাকার একটা প্রোটিন তন্তু। এই যে মাইক্রোটিউবিউল আসলে কি? একটা প্রোটিন তন্তু। এটা হচ্ছে দীর্ঘ নলাকার প্রোটিন তন্তু। তাহলে এটা একটু মাথায় রেখো ভাইয়া। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কোন কোষে পাওয়া যায়? এটা পাওয়া যাবে হচ্ছে তোমার প্রকৃত কোষে। বুঝছো? এই মাইক্রোটিউবিউল কোথায় পাওয়া যায়? প্রকৃত কোষে পাবা। এটা এটা পাবা হচ্ছে তোমার প্রকৃত কোষে। এটা আমরা প্রকৃত কোষে পাবো। এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার একটা দীর্ঘ নলাকার প্রোটিন তন্তু। দীর্ঘ নলাকার প্রোটিন তন্তু।
নলাকার প্রোটিন তন্তু। প্রোটিন তন্তু, বুঝছো? আচ্ছা, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো। তাহলে অ্যামাইটোসিসটা কি ধরনের প্রক্রিয়া? অ্যামাইটোসিসটা হচ্ছে তোমার প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। হ্যাঁ, অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। অ্যামাইটোসিস শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে আমরা বলতে পারি মানে হচ্ছে অ্যাবসেন্ট, মানে এখানে অনুপস্থিত। কি অনুপস্থিত? স্পিন্ডল তন্তু অনুপস্থিত। কেন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় স্পিন্ডল তন্তু তৈরি হয় না? তার কারণ হচ্ছে স্পিন্ডল তন্তু তৈরি করার জন্য যে কাঁচামালটা লাগে সেটাকে বলে মাইক্রোটিউবিউল। আর যাদের ক্ষেত্রে তোমার অ্যামাইটোসিস ঘটে তাদের কি নেই? মাইক্রোটিউবিউল নেই। আর মাইক্রোটিউবিউল জিনিসটা কি? এটা হচ্ছে তোমার যে প্রকৃত কোষ আছে, প্রকৃত কোষে পাওয়া যায় একটা হচ্ছে নলাকার হচ্ছে একটা প্রোটিন, কি একটা প্রোটিনের তন্তু। আচ্ছা, এখানে আসো। এই যে একটা কোষ, এই কোষটা হচ্ছে দেখো তোমার প্রোফেজ পর্যায়, এরপর হচ্ছে তোমার প্রোমেটাফেজ পর্যায়, দেখো প্রোফেজ প্রোমেটাফেজ, মেটাফেজ। এরপরে কি হবে বলো তো? এরপরে পর্যায়টা কি? মেটাফেজ, মেটাফেজ, মেটাফেজ। এরপরে কি বলো তো? অ্যানাফেজ, অ্যানাফেজ। অ্যানাফেজের পরে কি হবে তোমার? টেলোফেজ, টেলোফেজ। দেখো একটা কোষ কি হবে? সাধারণত এই পর্যায়গুলো অতিক্রম করে এইখান থেকে কি হবে? তোমার কোষটা বিভাজিত হইয়া অপত্য কোষের সৃষ্টি করবে। হ্যাঁ, কোষ বিভাজিত হয়ে কিসের সৃষ্টি করলো? অপত্য কোষের সৃষ্টি করলো। তাইলে তোমার যে অ্যামাইটোসিস জিনিসটা আছে না, অ্যামাইটোসিসের ক্ষেত্রে ভাই এই যে দাবটা আছে না, এটা হবে না। অ্যামাইটোসিসের দাবের ক্ষেত্রে কি এই জিনিসগুলো হয় না? কারণ আমরা বলছিলাম অ্যামাইটোসিস হচ্ছে একটা প্রত্যক্ষ প্রক্রিয়া, এখানে জটিল কোনো দাব নাই। তার মানে অ্যামাইটোসিসে তোমার ওই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই দাবগুলা ঘটবে না। অ্যামাইটোসিসে সরাসরি কি হবে? এই যে তোমার যে মাতৃকোষ, এই কোষটা বিভাজিত হইয়া সরাসরি তোমার অপত্য কোষ সৃষ্টি হবে। বুঝতে পারছো? তাহলে বলো অ্যামাইটোসিসে কি তোমার এই প্রোফেজ, মেটাফেজ যে ধাপগুলো আছে এগুলো ঘটবে? না, ঘটবে না। এইখান থেকে সরাসরি কোষ থেকে, মাতৃকোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো অ্যামাইটোসিসে এগুলো হয় না। আচ্ছা, এখন আসো পরীক্ষায় তোমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এটা ব্যাখ্যা করতে বলে চিত্রসহ। কি সহ? চিত্রসহ। তাহলে প্রথম আমি যদি অ্যামাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা বলি, যে প্রক্রিয়ায় তোমার মাতৃকোষটা বিভাজিত হয়ে, হ্যাঁ, সরাসরি বিভাজিত হয়ে তোমার কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই কি অপত্য কোষের সৃষ্টি করবে, সেটাই হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজনে আমরা দেখে আসছি কিন্তু ওইখানে তোমার কোনো জটিল পর্যায় নেই, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ যে পর্যায়গুলো আছে ওইগুলো কিন্তু ওখানে ঘটে না, সরাসরি মাতৃকোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আসো অ্যামাইটোসিসের চিত্রটা কেমন হবে। এই দেখো একটা কোষ, তো কোষের ভিতরে কি আছে? কোষের ভিতরে এই যে তোমার নিউক্লিয়াস আছে। হ্যাঁ, তো প্রথমে কি হয়? এই নিউক্লিয়াসটা কি হবে জানো? নিউক্লিয়াসটা সরু হবে। নিউক্লিয়াসটা কি হবে? সরু এবং লম্বা হবে। দেখো প্রথম চিত্রটা দেখলাম। দ্বিতীয় চিত্রে আমরা কি দেখলাম? নিউক্লিয়াসটা কি হয়েছে? একটু সরু হয়েছে না, এবং একটু কি হয়েছে? লম্বা হয়েছে। এরপরে দেখো ভাই কি হয়েছে? এই যে তোমার যে কুরজিলিটা আছে, দেখো কুরজিলিটা কিন্তু একটা খাঁজের সৃষ্টি করছে। কিসের সৃষ্টি করছে দেখছো? এই যে কুরজিলিটা একটু ভিতরের দিকে ঢুকে গেছে, এটা হচ্ছে একটা খাঁজের মতো সৃষ্টি করছে। কি একটা খাঁজ সৃষ্টি করছে। কুরজিলি কি সৃষ্টি করলো? এই একটা খাঁজের সৃষ্টি করলো। খাঁজের সৃষ্টি করার পরে পরবর্তীতে কি হলো? ওই যে তারা যে একটা খাঁজ সৃষ্টি করলো, এই দুইটা একীভূত হয়ে যা বা মিলিত হয়ে যা। যখন খাঁজগুলা তোমার মিলিত হয়ে যাবে তখন দেখো এই যে নিউক্লিয়াসটা আছে উপরের দিকে একটা চলে যাবে, নিচের দিকে একটা চলে যাবে, আর এইখান থেকে তোমার কি অপত্য কোষের সৃষ্টি হবে। তাহলে এই যে আমরা কোষগুলো দেখতে পাইলাম এগুলো কি কোষ ভাই? এগুলো হচ্ছে তোমার অপত্য কোষ। এগুলা কি কোষ? অপত্য কোষ। বুঝতে পারছো? এইগুলো হচ্ছে কিন্তু তোমার অপত্য কোষ। তাহলে দেখো প্রথমে কি ছিল? নিউক্লিয়াসটা সরু এবং লম্বা হলো। সরু এবং লম্বা হওয়ার পর তোমার যে প্রাচীর বা কুরজিলিটা আছে সেটা ভিতরের দিকে খাঁজের সৃষ্টি করলো। খাঁজের সৃষ্টি করার পর খাঁজগুলো যখন মিশা গেল, একীভূত হয়ে গেল, তখন উপরের দিকে একটা চলে গেল, নিচের দিকে এই তোমার দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়ে গেল। চিত্র কি? এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের চিত্র। এটা কিন্তু পরীক্ষায় আসে। এখানে একটা কথা আছে, এই যে তোমার যে নিউক্লিয়াসটা সরু এবং তোমার কি হইলো? লম্বা হইলো, এই শেপটাকে বলে ডাম্বেল আকার শেপ। কি শেপ? এই শেপটার নাম হচ্ছে, এটাকে বলে ডাম্বেল আকার শেপ। ডাম্বেল আকার। তাহলে আসতে পারে
তোমার যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসটা কি ধরনের হয়, ডাম্বেল আকার। ডাম্বেল আকার মানে কি বুঝাইতেছি, একটু সরু এবং কি হয়ে যাব, লম্বা হয়ে যাব, বুঝছো? আচ্ছা, তাহলে এইটা বুঝলা। এখন দেখো এই যে এখানে যে নিউক্লিয়াসগুলো সংকুচিত হয়েছে না, হ্যাঁ, এই নিউক্লিয়াসগুলো সংকুচিত হওয়াটাকে বলে কেরিওস্টেনোসিস। এই নিউক্লিয়াসগুলো যে সংকুচিত হয়েছে, দেখো এই নিউক্লিয়াসগুলো যে সংকুচিত হয়েছে এটাকে কি বলে, কেরিওস্টেনোসিস। কেরিওস্টেনোসিস, এটি একটু মাথায় রেখো। নিউক্লিয়াসগুলো যে সংকুচিত হইলে এটাকে আমরা কি বলবো, কেরিওস্টেনোসিস বলবো। সংকুচিত হওয়াটাকে আমরা কি বলতেছি, কেরিওস্টেনোসিস। তাহলে এই হচ্ছে তোমার কিসের কথাবার্তা, তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজনের কথাবার্তা। আশা করি এটা বুঝতে পারছো, হ্যাঁ? আচ্ছা, এখন আসো তোমাদের পরীক্ষায় যেটা আসবে, অ্যামাইটোসিসের উদাহরণ কোনগুলা। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় কি আসবে ভাই, তোমাদের পরীক্ষায় আসবে অ্যামাইটোসিসের উদাহরণ কোনগুলা। তাহলে এটা কিভাবে, আমি হামজারে প্রশ্ন করছি যে হামজা বলো তো অ্যামাইটোসিসের উদাহরণ কোনগুলা। তো হামজা কি করতেছে, মানে এমন একটা পাঠশাট নিতেছে যে সে মনে হয় জানে, সে বলতেছে ই। তা আমি আবার বললাম তুমি এরকম ব্যয় করতেছো কেন? হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি তিনটা কথা বলছি। হামজা কি কইছিল, হামজাটা যখন আমি জিজ্ঞেস করছি সে কইছে ই। আমি বললাম তুমি এরকম ব্যয় করতেছো কেন। তার মানে দেখো এই যে আমাদের অ্যামাইটোসিসের উদাহরণ পড়া শেষ। দেখো হামজা কি বলছিল, বলছিল। দ্বারা আমরা কি মনে রাখবো, অ্যামিবা। দ্বারা কি মনে রাখবো, অ্যামিবা। এরপরে দেখো এই যে বলছিল না ই দ্বারা মনে রাখবো হচ্ছে ইস্ট। দ্বারা আমরা কি মনে রাখবো, ইস্ট। এবং দেখো ওই যে আমি বললাম যে তুমি এরকম ব্যয় করতেছো কেন, এর মাধ্যমে আমরা মনে রাখবো হচ্ছে ব্যাকটেরিয়া। কি, ব্যাকটেরিয়া। তাহলে বুঝতে পারছো ভাইয়ারা, বুঝতে পারছো এটা? তাহলে বলো তো অ্যামাইটোসিস বিভাজন কার কার ক্ষেত্রে ঘটবে, ওই যে অ্যামিবা, ইস্ট আর কি, ব্যাকটেরিয়া। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার এককোষী জীবদের ক্ষেত্রে ঘটে। কাদের ক্ষেত্রে, এককোষী জীব। এককোষী জীবদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটবে, বুঝছো? আচ্ছা, তাহলে এটা পারবা না ভাইয়া, এটা কিন্তু পরীক্ষায় আসে, এমসিকিউতে ইম্পর্টেন্ট, খুবই এমসিকিউতে খুবই ইম্পর্টেন্ট। সেটা কি, অ্যামাইটোসিসের উদাহরণগুলা, কাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটে, মনে রাখবা ব্যা। আচ্ছা, এখন আসো, এখন আমরা কি দেখবো, মাইটোসিস। এখন আমরা কি দেখবো, মাইটোসিস কোষ বিভাজন। এখন ধরো এই যে আব্দুল্লাহ তো ভালো ছেলে, বুঝছো? আব্দুল্লাহ কি করছে, সে একদিন মানে দেখা করতে গেছে কোনো এক জায়গায়। হ্যাঁ, দেখা করতে গিয়ে সে তো বড় ভাইদের হাতে পড়ছে, তারপরে বড় ভাইরা ধৈরা তার উত্তম মাধ্যম দিছে। হ্যাঁ, দেওয়ার পরে তো আব্দুল্লাহর কি হবো, তার হাত পায়ে কিন্তু সে তো ওই যে মায়ের মোট দিছে, তাহলে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবো। তার যে হাত পা এগুলো কি, শরীরটা কি ক্ষতিগ্রস্ত হবো না? হ্যাঁ, তাহলে দেখো তার শরীরের যে কোষগুলো আছে, দেখো তার শরীরের কোষগুলো দেখো এই জায়গায় একটা ক্ষতের সৃষ্টি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? এই দেখো এই কোষগুলো এইখানে, যেমন এইখানে কিন্তু তার কোষ নাই, তার মানে ওইখানে সে কি ব্যথা পাইছে বা আঘাত পাইছে, ক্ষতের সৃষ্টি হয়েছে। এখন সে তো একটা চিন্তায় পড়ে গেল, তার শরীরের ভিতরে একটা ক্ষতের সৃষ্টি হয়ে গেছে, এখন এই ক্ষতস্থান কি পূরণ করতে হবে না? তো এই ক্ষতস্থান পূরণ করার জন্য কি হবে, কি করতে হবে, এর জন্য হচ্ছে এই যে এইখানে যে কোষগুলো আছে, সেম টাইপের কোষগুলো এখানে লাগবে না। ধরো এইখানের যে কোষগুলা, এরা যদি নিজেরা একটু বিভাজিত হতে পারে, বিভাজিত হয়ে তো এই ক্ষতস্থানটা কি করতে পারবে, পূরণ করতে পারবে। তাহলে এর জন্য তো একটা বিভাজন হওয়া দরকার। তো এই ধরনের বিভাজনটাকে বলে মাইটোসিস বিভাজন। অর্থাৎ মাইটোসিস বিভাজন হচ্ছে তোমার এমন একটা বিভাজন, যেই বিভাজনের ক্ষেত্রে তোমার মাতৃকোষ থেকে যে অপত্য কোষগুলা সৃষ্টি হবো, তারা কি হবো, তোমার একই আকার বিশিষ্ট হবো বা একই ক্রোমোজোম বিশিষ্ট হবো। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে তোমার মাতৃকোষ এবং যে অপত্য কোষ আছে তাদের ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, আকারটাও সেম থাকে, বুঝতে পারছো? দেখো এইখানে মাতৃকোষ যদি এন হয়, তো মাতৃকোষ থেকে তো তোমার দুইটা অপত্য কোষ সৃষ্টি হবো। অপত্য কোষ কি 2n হবে না n হবে? n হবে। অপত্য কোষগুলো কিন্তু কি হবে, n হবে। কারণ আমরা একটা কি বিভাজন পড়তেছি, মাইটোসিস। আর মাইটোসিসের ক্ষেত্রে তোমার মাতৃকোষ যেটা থাকে, অপত্য কোষ কি হয়, ওইটাই হয়। এখন দেখো মাতৃকোষ যদি তোমার 2n থাকে, অপত্য কোষ কি হবো, 2n হবো। অপত্য কোষগুলো কিন্তু কি, এই জায়গায় তোমার 2n হবো, বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের মেন কনসেপ্টটা কি, এখানে হচ্ছে তোমার মাতৃকোষ এবং অপত্য কোষের আকার আকৃতি সেম থাকে এবং ক্রোমোজোম সংখ্যা সেম। মাতৃকোষ n হলে তোমার অপত্য কোষটা কি হবো, n হবো। কোন বিভাজনে, মাইটোসিস কোষ বিভাজনে। মাতৃকোষ যদি 2n হয়, অপত্য কোষ কি হবো, 2n হবো। কোন কোষ বিভাজনে, মাইটোসিস কোষ বিভাজনে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনটা বুঝছো আশা করি। আর এটার কাজগুলা কি আমরা দেখবো সামনে। হ্যাঁ,
অর্থাৎ দেখো, অর্থাৎ মাইটোসিসগুলো কি হয় দেখো তো, মাইটোসিসের ক্ষেত্রে আমরা যদি বলি বিভাজনের আগে ক্রোমোজোম সংখ্যা এবং বিভাজনের পরে ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে। ওই যে দেখছিলাম n থাকলে কি উৎপন্ন হয় n, 2n থাকলে কি উৎপন্ন হয় 2n। আচ্ছা, এখানে আকার সেম থাকে এবং গুণাগুণ অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলা, মাতৃকোষ এবং অপত্য কোষের যে বৈশিষ্ট্য, এটা মাইটোসিসে কি থাকবে, সেম থাকবে। বুঝছো, গুণাগুণগুলাও কি থাকবে, সেম থাকবে। এরপরে আসো একটা জিনিস একটু পার্থক্য, সেটা হচ্ছে মাতৃকোষটা বিভাজিত হইয়া দুইটা অপত্য কোষের সৃষ্টি করবে। কয়টা অপত্য কোষ সৃষ্টি করবে, দুইটা। কোন ধরনের কোষ বিভাজনে, মাইটোসিস কোষ বিভাজনে। এই কারণে এই যে মাইটোসিস কোষ বিভাজন আছে না, এটার একটা নাম আছে। এটাকে কি বলে জানো, এটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। তাহলে মাইটোসিসকে আমরা কি বলবো, তোমরা কি আসো? আচ্ছা, তোমরা অনেকে সালাম দিছিলা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে দেখো আমরা যেটা পড়াইছিলাম, হ্যাঁ, এই যে দেখো, তাহলে কি বলতেছিলাম, এই ক্ষেত্রে এই যে মাইটোসিস কোষ বিভাজন যে আছে, মাইটোসিস কোষ বিভাজনের একটা নাম আছে, এটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনটাকে কি ধরনের বিভাজন বলা হয়, এটাকে বলা হয় তোমার সমীকরণিক কোষ বিভাজন। এটাকে আমরা কি বলবো ভাইয়া, এটাকে আমরা বলবো সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কোষ বিভাজন। বুঝছো, কেন সমীকরণিক কোষ বিভাজন বললাম, তার কারণ হচ্ছে এখানে তোমার ওই যে ক্রোমোজোম সংখ্যা কি থাকে, সেম থাকে। মাতৃকোষ আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, হ্যাঁ, আকার আকৃতি সেম থাকে। তাই এটাকে আমরা কি বলি ভাইয়া, এটাকে আমরা বলি সমীকরণিক কোষ বিভাজন। আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এটা তোমার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এরা একবার করে বিভাজিত হয়। এদের বিভাজন কয়বার হবে, এদের বিভাজন হবে একবার। এদের বিভাজন কতবার হবে, এদের বিভাজন হবে তোমার একবার। এটা একটু মাথায় রাখবা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এতটুকু বুঝলা। এরপর আসো দেখো, এই যে দেখো কি দেখবো আমরা ভাইয়া, কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। তাহলে এখন আমরা কি দেখবো, কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। দেখো, কেরিওকাইনেসিস মানে কি, কেরিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। কেরিওকাইনেসিস মানে কার বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। আর এই সাইটোকাইনেসিস মানে কার বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে এটা মাথায় রাখবে, এখানে কেরিওকাইনেসিস দ্বারা বোঝাতে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তাহলে দেখো, কেরিয়ন শব্দের অর্থ কি, কেরিয়ন মানে হচ্ছে তোমার নিউক্লিয়াস। কেরিয়ন মানে কি, কেরিয়ন মানে হচ্ছে তোমার নিউক্লিয়াস। এরপরে দেখো, আমরা যদি বলি যে কাইনিন, কাইনিন মানে হচ্ছে তোমার কি জানো, এটা মানে হচ্ছে মুভমেন্ট বা বিভাজন। কাইনিন মানে কি, কাইনিন মানে হচ্ছে তোমার এখানে মুভমেন্ট হবো বা বিভাজন হবো, মুভমেন্ট বা বিভাজন হবো, হ্যাঁ। আর দেখো এখানে কি আছে তোমার ওসিস, ওসিস মানে কি, ওসিস মানে হচ্ছে তোমার প্রক্রিয়া। ওসিস মানে কি, ওসিস মানে হচ্ছে তোমার প্রক্রিয়া। আচ্ছা, তার মানে কেরিওকাইনেসিস মানে এখানে কি হবো, নিউক্লিয়াসের বিভাজন হবো। কার বিভাজন হবো, নিউক্লিয়াসের। জিনিসটা কেমন, এই ধরো নিউক্লিয়াস, এরপরে এই নিউক্লিয়াসগুলো কি হবে দেখো, দেখো এই দিকে মুভমেন্ট করবে, হ্যাঁ, এই দিকে তোমার মুভমেন্ট করবে, এগুলো হচ্ছে এই দিকে মুভমেন্ট করবে। এরপর এখান থেকে কিন্তু এই যে তোমার নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেল। বুঝতে পারছো কি হইলো ভাইয়া, নিউক্লিয়াসের বিভাজন হইলো। তাহলে কেরিওকাইনেসিস মানে সহজ কথাই হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আর দেখো সাইটোকাইনেসিস মানে কি, দেখো এই সাইটো কথার দ্বারা আমরা বোঝানো হচ্ছে, এটা দ্বারা আমরা কি বুঝাইতেছি, সাইটোপ্লাজম। এই সাইটো কথা দ্বারা আমরা কি বুঝাবো, এটা মানে হচ্ছে তোমার সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আর দেখো কাইনিন মানে তো আমরা জানি কি, মুভমেন্ট বা বিভাজন। কাইনিন মানে হচ্ছে তোমার মুভমেন্ট বা বিভাজন, মুভমেন্ট বা বিভাজন। কাইনিন মানে কি, মুভমেন্ট বা বিভাজন। আর ওসিস মানে তো হচ্ছে প্রক্রিয়া, ওসিস মানে কি, প্রক্রিয়া। অর্থাৎ এখানে কি হবে, তোমার যে কোষের ভিতরে এই যে তোমার যে সাইটোপ্লাজমগুলো আছে না, তো এই সাইটোপ্লাজমগুলো কি হবে, সাইটোপ্লাজমের বিভাজন হবে, হ্যাঁ। এইগুলো এই দিকে মুভমেন্ট করবে, এরপরে এইগুলো হচ্ছে তোমার এই দিকে মুভমেন্ট করবে। এর মাধ্যমে তোমার কি হবে, এই যে সাইটোপ্লাজমের কি হইলো, বিভাজন হইলো। এই যে সাইটোপ্লাজমের যে বিভাজন হইলো,
এটা কি ভাই আমরা কি বলতেছি জানো? সাইটোকাইনেসিস। তাহলে বুঝতে পারছো, সহজ কথাই কেরিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসটা বিভাজিত হওয়া, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হওয়া। আচ্ছা, আর এই মাইটোসিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? নিউক্লিয়াসও তোমার একবার বিভাজিত হবে, আর সাইটোপ্লাজমও কি হবে? একবার বিভাজিত হবে। কোন ক্ষেত্রে? মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। এরপরে দেখো ভাইয়া, এটা হচ্ছে যেটা বললাম আমাদের তোমাদের জন্য কিন্তু আমাদের একটা প্রাইভেট ব্যাচ চলতেছে, হ্যাঁ, সেটা হচ্ছে প্রাইভেট ব্যাচ চলতেছে এইচএসসি 27 এবং 28-এর জন্য। এইখানে আমরা দুইটা বেস করব, এইচএসসি 28-এর জন্য একটা বেস রানিং থাকবে এবং 27-এর জন্য একটা বেস থাকবে। এবং তোমাদের কোর্স প্রাইসটা কত রাখা হয়েছে ভাইয়া? তোমাদের যে ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার যেটাই বলো না কেন, তোমাদের কম্বো প্রাইসটা হচ্ছে যে এখন হচ্ছে ডিসকাউন্ট চলতেছে, হ্যাঁ। তোমার কোর্সের প্রাইস হচ্ছে 4000, এখন ডিসকাউন্টে যদি ভর্তি হও তাহলে 3000 টাকায় ভর্তি হইতে পারবা। এবং এইখানে তোমরা যে জিনিসগুলো পাবা, প্রত্যেকটা অধ্যায়ে তোমরা লাইভ ক্লাস পাবা। কি পাবা? লাইভ ক্লাস পাবা। এরপরে হচ্ছে তোমাদের অধ্যায় শেষে তোমাদের এক্সামের ব্যবস্থা থাকবে, তোমরা এক্সাম দিতে পারবা। এবং এক্সাম দেওয়া পর্যন্ত এতটুকুই শেষ না, এক্সাম দেওয়ার পরে এক্সামে তোমরা কোন জিনিসগুলো পারো নাই, হ্যাঁ, কোনগুলো তোমাদের ভুল হয়েছে ওইগুলো গ্রুপে পোস্ট করবা। তারপর ওই জিনিসগুলো নিয়ে আমরা আবার লাইভে আসবো, হ্যাঁ। এরপরে তোমার কি থাকবো? যে পার্সোনাল মনিটরিং, যেটা সবচেয়ে বেশি দরকার, হ্যাঁ। তোমাদের যে রেজাউল ভাইয়া আছে সে কি, সে ফিজিক্স এবং ম্যাথে থাকবে, আমি হচ্ছে আমাকে বায়োলজি আর কেমিস্ট্রিতে পাবা। তো তোমাদের যে কোনো সমস্যায়, হ্যাঁ, যে কোনো ধরনের প্রবলেমে তোমাদের ভাইয়াকে কিন্তু পাশে পাবা, হ্যাঁ। এবং তোমাদের নিয়ে কিন্তু আমাদের যে গাইডলাইন সেশন থাকবে, এছাড়া লাইভ ক্লাস তো আছেই। তো এটা সেরা একটা কিছু হতে পারে তোমাদের জন্য। তো তোমরা যারা ভর্তি হতে চাও, এখন অফারটা চলমান, এখন ভর্তি হতে পারো। আচ্ছা, এরপরে দেখো এখন আমরা কি দেখবো? মাইটোসিসের কাজ, হ্যাঁ। এই মাইটোসিস কি করে ভাই? মাইটোসিস হচ্ছে সব ধরনের কাজ করে। মাইটোসিস কি করে? মাইটোসিস সব ধরনের কাজ করে। অর্থাৎ দেখো, কোনো এক জায়গায় কি হয়েছে, তুমি আঘাত পাইছো, ক্ষতস্থান বলো, এরপর বলো যে উদ্ভিদ যে আছে, উদ্ভিদের দৈহিক বৃদ্ধি, তার কাণ্ডের দৈহিক বৃদ্ধি, যত প্রকার বৃদ্ধি আছে সব কিছুই কিন্তু কি মাইটোসিসের মাধ্যমে হয়। মানে সব কিছু, যা কিছু আছে সব কিছুই মাইটোসিসের মাধ্যমে হবে। মাইটোসিসের কাজটা কি বলতো? মাইটোসিস হচ্ছে তোমার সব ধরনের কাজ করবে। মাইটোসিস কি করবে ভাই? মাইটোসিস হচ্ছে তোমার সব ধরনের কাজ করবে। মাইটোসিস কি করবে বলতো? মাইটোসিস হচ্ছে সব ধরনের কাজ করবে। এখন শোনো, মাইটোসিসের যে ব্যতিক্রমটা কি, মাইটোসিস কি করে না, এটা হচ্ছে তোমার যে জনন কোষ, গ্যামিট বা শুক্রাণু, ডিম্বাণু, এগুলো কিন্তু মাইটোসিসের মাধ্যমে তৈরি হয় না। এগুলো হচ্ছে তোমার মিওসিস। এগুলো কি করবে? মিওসিস করবে। বুঝতে পারছো? তাহলে মাইটোসিস হচ্ছে সব ধরনের কাজ করে, কিন্তু ব্যতিক্রম কোনগুলা? ব্যতিক্রম হচ্ছে এই যে তোমার যে জনন কোষগুলো আছে, শুক্রাণু বা ডিম্বাণু। বলতো শুক্রাণু ডিম্বাণু কি পড়ায় আসছিলাম, যে হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? শুক্রাণু ডিম্বাণু কিন্তু কি হ্যাপ্লয়েড ছিল? কি ছিল? হ্যাপ্লয়েড ছিল, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পারছো যে মাইটোসিস সব ধরনের কাজ করে, বুঝছো? মাইটোসিস সব ধরনের কাজ করে, কিন্তু এই যে জনন কোষ আছে না, শুক্রাণু ডিম্বাণু, এগুলো তৈরি কিন্তু মাইটোসিস করে না, এগুলো করে মিওসিস। কিন্তু এখানে কথা আছে, যদি বলে জনন কোষের বৃদ্ধি, জনন কোষ কিন্তু সৃষ্টি বলে নাই, যদি বলে জনন কোষের বৃদ্ধি, সকল প্রকার বৃদ্ধি কিন্তু হচ্ছে মাইটোসিস, বুঝছো? যদি বলে শুক্রাণু বা ডিম্বাণুর বৃদ্ধি, তাহলে ওই ক্ষেত্রে হবে তোমার মাইটোসিস। বুঝতে পারছো? আর যদি বলে শুক্রাণু বা ডিম্বাণুর সৃষ্টি বা তৈরি, তাহলে হবে মিওসিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এরই মাধ্যমে হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা শেষ হইলো, হ্যাঁ। আজকে হচ্ছে আমাদের কোষ বিভাজন লেকচার 1। তাহলে আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। ক্লাসগুলো কেমন লাগে তোমাদের একটু আমাদের যে গ্রুপ আছে গ্রুপে জানাইও, হ্যাঁ। আর বন্ধু বান্ধবদেরকে বইলো তোমাদের যে এই ফ্রি কোর্সটা চলতেছে, হ্যাঁ। আচ্ছা, সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।